আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, সবাই বলতেছো অল ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। ওকে ফাইন, সবাই আশা করি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ চ্যাপ্টারটার নাম কি, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। চ্যাপ্টারটা আমার মতে ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে সব থেকে বেশি ইন্টারেস্টিং চ্যাপ্টার। সব থেকে বেশি মজার মজার জিনিস আছে এই চ্যাপ্টার দুইটার মধ্যে। তোমরা ইন্টারস্টেলার মুভির নাম শুনছো? আবার এই যে কয়দিন আগে ওপেনহাইমার মুভি রিলিজ হয়েছে, এই দুইটার নাম শুনছো? এই দুইটা মুভি যেই দুইটা কনসেপ্টের উপরে বেস করে তৈরি করা, ওই দুইটা চ্যাপ্টারই বেসিক্যালি আমি আর অপূর্ব দাদা পড়াচ্ছি। অপূর্ব দাদা যেটা পড়াচ্ছে সেটা হচ্ছে ওপেনহাইমার মুভি, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে। সেটার কনসেপচুয়াল জিনিসপত্রগুলোই অপূর্ব দাদা তোমাদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারে পড়াইতেছে। অ্যান্ড আর ইন্টারস্টেলার মুভির যে প্লটটা আছে, যে স্টোরিটা, যে টাইম ট্রাভেল বা এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো তোমরা পাবা এই চ্যাপ্টারটার মধ্যে, অর্থাৎ মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান। এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারটার মধ্যে। তার মানে বোঝা যাচ্ছে যে এই চ্যাপ্টারগুলো আসলে মানে ইন্টারেস্টিং, যেহেতু এগুলো দিয়ে এত হাই বাজেট মুভিজ হচ্ছে অ্যান্ড সবাই ইন্টারেস্টিংলি দেখতেছে, সায়েন্সের স্টুডেন্ট ছাড়াও অন্যান্য জায়গার স্টুডেন্টসরাও দেখতেছে। তার মানে বোঝা গেল যে এই জিনিসটা আসলে জানা থাকলে, মানে অ্যাটলিস্ট তুমি যখন অন্যান্যদের সাথে মুভি নিয়ে কমিউনিকেশন করবা, এই মুভিগুলো নিয়ে তুমি এক দুইটা কথা বেশি বলতে পারবা। ঠিক আছে? সো এইভাবে এই চ্যাপ্টারগুলোকে নাও, যে এটা পড়াশোনা না, বরং এটা জানার জিনিস। এটা জানলে আমি অনেকগুলো জায়গায় অনেক স্মার্টলি অনেক কিছু বলতে পারবো, কথাবার্তা বলতে পারবো। নাহলে দেখা যাবে জাস্ট মুভি স্টোরি বলছো, কিন্তু বিহাইন্ড দ্য সিনে যে প্লটগুলো হয়েছে, যে কনসেপ্টগুলো আছে, সেগুলোও তোমরা কথাবার্তা বলতে পারবা। ঠিক আছে? ওকে ফাইন। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারটার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট যদি নাম্বার তুলতে চায়, নাম্বার তুলতে চাইলে কয়েকটা জিনিস দেখলেই আসলে হয়। সেগুলো আমরা বলে দিব নাম্বার তোলার জন্য কোনগুলো লাগে। আর কনসেপ্টের জন্য একদম এ টু জেডই আসলে জানা লাগবে, এন্ড কনসেপ্টের জন্য এ টু জেডই আসলে বিগিনার টু মাস্টার এই জায়গায় পড়ানো হবে। তো আজকের ক্লাসটা মেইনলি কনসেপচুয়াল বা থিওরি বেসড অংশগুলোই বেশি যাবে। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তো একদম গল্পের মতন করে ভাইয়া পড়াবো, মানে যেহেতু থিওরি বেস বা থিওরিটিক্যাল পোর্শনটা প্রথম দিকে, গল্পের মতন করেই ভাইয়া শুরু করি। তো আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার আগেও তো, এই চ্যাপ্টারের আগেও তো আরো অনেক সায়েন্স ফিজিক্সের চ্যাপ্টারগুলো পড়ছি। সেগুলো মোস্টলি তোমরা দেখে থাকবা যে বিজ্ঞানী নিউটন, গ্যালিলিও, তাদের অবদান অনেক বেশি, তাদের নাম প্রায়ই আসে, তাই না? তো সেই চ্যাপ্টারগুলো যেগুলো হচ্ছে তোমরা পড়ছো বিশেষ করে প্রথম পত্রে, সেইগুলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা এফ ইকুয়াল টু এম এ, যেই সূত্রগুলোই পড়ছো এগুলো মোস্টলি নিউটন, গ্যালিলিও থেকে আসা। সেই যে মেকানিক্স, এই এই যে তোমরা বল নিয়ে কাজ করছো, বলবিদ্যা যেটাকে আমরা বলতাম, সেই এটাকে ইংলিশে বলে মেকানিক্স বলে আর কি। তো এই জিনিসটা নিউটনিয়ান মেকানিক্স নামে পরিচিত। মানে ফার্স্ট পেপারে যা পড়ছো, যেই মেকানিক্স জিনিসগুলো পড়ছো, ডিনামিক্স জিনিসগুলো পড়ছো, সেগুলো নিউটনিয়ান মেকানিক্সের আন্ডারে পড়ে। এই নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে বেশিরভাগ কন্ট্রিবিউশন হচ্ছে বিজ্ঞানী নিউটন এবং গ্যালিলিওর। তো এটাকে নিউটনিয়ান মেকানিক্স আরেকটা নামেও ডাকা যায়, ক্লাসিক্যাল ফিজিক্স। ঠিক আছে? তো ক্লাসিক্যাল ফিজিক্স এটা বেসিক্যালি 1900 সালের আগে এগুলো আবিষ্কার হয়ে গেছে। 1900 সালের আগেই এগুলো আবিষ্কার হয়ে গেছে। 1900 সাল মানে কিন্তু বিংশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী না। 1800 থেকে 1900 হচ্ছে ঊনবিংশ শতাব্দী, আর 1900 থেকে 2000 হচ্ছে বিংশ শতাব্দী। তো বিংশ শতাব্দীর আগেই বেসিক্যালি এই ক্লাসিক্যাল ফিজিক্সের যা যা থিওরি আসার মোটামুটি এসে গেছে। তারপরে কার আবির্ভাব ঘটবে? বিজ্ঞানী আইনস্টাইনের। ওপেনহাইমার মুভিতে দেখলে দেখবে সেখানেও আইনস্টাইনের একটা রোল আছে, যদিও ওই ক্যারেক্টারটা আমার কাছে মনে হয়েছে আইনস্টাইনকে আরো রিয়েলিস্টিক বানানো যেত। তোমরা ওপেনহাইমার মুভিটা দেখলে দেখবা যে এখানে আর মানে আমার কাছে একটু বেশি মনে হয়েছে, মোটা সোটা দিয়ে দিছে ক্যারেক্টারটাকে। যাই হোক, সো 1900 সালের পরে 1905 সালের দিকে বিজ্ঞানী আইনস্টাইনের বেশ কিছু থিওরি আসে, গ্রাউন্ড ব্রেকিং থিওরিজ, যেই থিওরিগুলোর মাধ্যমে বেসিক্যালি আমরা যেভাবে চিন্তা করতাম যা যা ঘটে, সেই জিনিসের পুরো পার্সপেক্টিভই চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড সেইভাবে এরপরে ঘটনাগুলোকে ব্যাখ্যা করা শুরু করা হয়ে গেছে রিলেটিভিটি কাজে লাগায়। এবং প্রত্যেকটা জিনিসের যখন ব্যাখ্যা করা গেছে, তখন অনেকগুলো জিনিস যেগুলো হয়তো নিউটনিয়ান সায়েন্সে এক্সপ্লেন করা যাইতো না, সেগুলো আস্তে আস্তে এক্সপ্লেন করা যাচ্ছিল। বিশেষ করে মহাজাগতিক ক্ষেত্রে যা যা ঘটে, গ্রহ উপগ্রহগুলোর মধ্যে যে জিনিসগুলো ঘটে, অনেক আলোকবর্ষ দূরের ব্ল্যাক হোল বা এই যে জিনিসগুলো আছে, সেইগুলোর মধ্যে কিভাবে কি ঘটে, সেইগুলোর কনসেপ্টগুলোই আসলে আমাদের কাছে ধরা দিতে শুরু করে আইনস্টাইনের সায়েন্সগুলোকে কাজে লাগানোর পর থেকে।
তো এইখান থেকেই আসলে মডার্ন ফিজিক্সের যাত্রা শুরু। এখন তো অনেকেরই প্রশ্ন হতে পারে আসলে ক্লাসিক্যাল ফিজিক্সে কি কি আসলে প্রবলেম ছিল, যেই প্রবলেমগুলোর ওভারকাম করার জন্য আমাদের মডার্ন ফিজিক্সের যুগে ঢুকতে হলো বা মডার্ন ফিজিক্সের আসলে আবির্ভাবের প্রয়োজন হলো, সেই জিনিসগুলো যদি একটু বলি। প্রথমত তোমরা তো অলরেডি মানে নিউটনের সায়েন্স অনুসারে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র দেখো নাই এরকম তো নাই, তাই না? এই সূত্র সবাই দেখছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, তো এই যে সূত্রগুলা, এই সূত্রগুলা দিয়ে তো আমরা কোনো কিছুর শেষ বেগ, সরণ, এই জিনিসগুলো বের করতে পারতাম সমতরণ ঘটনার ক্ষেত্রে। তো এইখানে যেই টাইপের বস্তুগুলোর ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে কাজ করতাম, সেগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট এগুলো শর্ত করছি কি সমতরণ হইলে এগুলো অ্যাপ্লাই করা যাবে, বস্তু কি কোন শেপের ম্যাটারই করে না, তাই তো আমরা পড়ে আসছিলাম, তাই না? কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ক্ষুদ্র বস্তু যদি নাও, ক্ষুদ্র বস্তু বা কণা, হ্যাঁ, লাইক কিরকম ইলেকট্রন, হ্যাঁ, দেন আসো প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে এই সাইজের যে বস্তু কণাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে শেষ বেগ বাইর করা যায় না। এগুলোর ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার বা এই নিউটনের সূত্রগুলো ব্যবহার করে তুমি ত্বরণ, সরণ, বেগ, এগুলো বের করতে পারতেছো না। মানে তুমি বের করতেছো সূত্র দিয়ে, হয়তো এই সূত্রগুলো দিয়ে, কিন্তু দেখতেছো রিয়েলিস্টিকলি যেই ভ্যালুটা আসা উচিত ছিল ফর্মুলা দিয়ে সেই ভ্যালু আসতেছে না, মানে থিওরির সাথে প্র্যাকটিক্যালের মিল নাই, তাই না? এই রকম একটা ঝামেলা পোহাচ্ছিলাম যে ক্লাসিক্যাল ফিজিক্সে ক্ষুদ্র কণা, ইলেকট্রন, প্রোটন, এগুলোর ক্ষেত্রে আমরা তাদের গতিগুলা ব্যাখ্যা করতে পারি না, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা যে উচ্চ বেগে, এখন উচ্চ বেগ বলতে কতটুকু বেগ? উচ্চ বেগ বলতে প্রায় সি এর কাছাকাছি, আলোর কাছাকাছি যদি কোনো বেগে কোনো বস্তু যায়, আলোর কাছাকাছি, আলোর বেগের কাছাকাছি তো বুঝতে পারতেছো আলোর বেগ কত, সি এর ভ্যালু কত, 3 × 10⁸, তাই না? 3 × 10⁸ মানে কি? এটাকে বাংলায় বললে, মানে তোমাদের বোঝার মতন করে বললে 30 কোটি, নাকি 10⁷ হচ্ছে কোটি, 3 × 10⁸ মানে 30 × 10⁷, 3 × 10⁸ কে 30 × 10⁷, 30 কোটি। 30 কোটি মিটার পার সেকেন্ডের কাছাকাছি বেগে যদি কোনো বস্তু বা কণা চলাচল করে, তাহলে তার ক্ষেত্রেও এই আমার যে ফর্মুলাগুলো আছে, অর্থাৎ নিউটনের যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে রিয়েলিস্টিক্যালি রেজাল্ট পাওয়া যায় না। তো এই দুইটা জায়গায় আমরা প্রবলেম ফেস করা শুরু করলাম। আরো একটা প্রবলেম আছে, সেটা আমি তোমাদের একটু পরে বলতেছি। নিউটন অ্যান্ড সায়েন্সের নিউটনের সূত্রের আরো একটা সীমাবদ্ধতা আছে, দুইটা সীমাবদ্ধতা আছে, সেই দুইটা সীমাবদ্ধতা, এটা দুইটা সীমাবদ্ধতা। ক্ষুদ্র আকৃতির কণা লেভেলের বস্তুগুলোর ক্ষেত্রে ক্লাসিক্যাল ফিজিক্সের কনসেপ্টগুলো খাটে না। দ্বিতীয়ত উচ্চ বেগ, আলোর কাছাকাছি বেগে চলমান বস্তুগুলোর ক্ষেত্রেও নিউটনের সায়েন্স খাটে না। এই দুইটা সীমাবদ্ধতা ছাড়াও আরো দুইটা সীমাবদ্ধতা আছে, যেটা একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এইগুলার ওভারকাম করার জন্যই পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইনের যে থিওরি রিলেটিভিস্টিক সায়েন্স, সেখানে আমরা মানে জেনারেল রিলেটিভিটি এবং স্পেশাল রিলেটিভিটি, এই থিওরিগুলোতে আমরা আসলে এই জিনিসগুলার যে ফলাফল আসার কথা সেগুলোর কাছাকাছি ফলাফল আমরা পেতে শুরু করলাম এবং আমরা মডার্ন ফিজিক্সের যুগে তাই প্রবেশ করলাম, ঠিক আছে? এই ত্রুটিগুলা বা এই সীমাবদ্ধতাগুলো ওভারকাম করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এখানে লিখেও দিছি অতি ক্ষুদ্র ভর অথবা অতি উচ্চ বেগের ক্ষেত্রে ক্লাসিক্যাল ফিজিক্স খাটে না, ঠিক আছে? এটা একটা এমসিকিউ হিসেবে আসতে পারে কিন্তু তোমাদের জন্য। আচ্ছা, এখন এই যে বলতেছিলাম সীমাবদ্ধতাগুলো, দুইটা সীমাবদ্ধতা কিন্তু অলরেডি আলোচনা করা হয়েছে, তাই না? তাও লিখে রাখো আরেকবার, অতি ক্ষুদ্র বস্তু, অতি ক্ষুদ্র কণা এখানে খাটে না, আবার অতি উচ্চ বেগ এখানেও খাটে না। অতি উচ্চ বেগের পাশে সি এর কাছাকাছি, এটা লিখে রাখিও, ঠিক আছে? এগুলো এমসিকিউতে আসবে, বিশেষ করে বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ গুলো আছে না, সেখানে। আচ্ছা, এরপরে আরো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রথমত কোন একটা বস্তুর ত্বরণ যদি প্রায় কতটুকু হয়, প্রায় হচ্ছে তোমার 10⁻⁻10 মিটার পার সেকেন্ড স্কোয়ারের কম হয়। 10⁻⁻10 বুঝতে পারছো, ভ্যালুটা অনেক কম, 1/10⁻10 আর কি। কোনো একটা বস্তুর ত্বরণ যদি এরকম কম ভ্যালু বিশিষ্ট হয়, তাহলে তুমি দেখবা, নর্মালি আমরা কি জানতাম, নিউটনের সায়েন্স অনুসারে এফ ইকুয়াল টু এম এ জানতাম না, এফ ইকুয়াল টু এম এ জানতাম, অর্থাৎ এর ভ্যালুর সাথে এফ এর ভ্যালু কি সমানুপাতিক সম্পর্কিত, তাই না? এইটা আমরা শিখছিলাম নিউটনের সায়েন্সে, কিন্তু এটা খাটে না তখন, মানে এর চেয়ে কমের ত্বরণের ভ্যালু যদি হয়, তখন দেখা যায় যে বল আর ত্বরণের সম্পর্কটা একটু ডিফারেন্ট।
তখন সম্পর্কটা এরকম, প্রায় এফ সমানুপাতিক এ স্কয়ার, এরকম টাইপের একটা সম্পর্ক, যেটা কিন্তু আবার নিউটনের সায়েন্সে বলা হয়নি। তো এইটাও একটা সীমাবদ্ধতা। ত্বরণের ভ্যালু যদি 10⁻⁻10 মিটার পার সেকেন্ডের কম হয়, ধরো কোন একটা বস্তুর ত্বরণের ভ্যালু 10⁻⁻10 মিটার পার সেকেন্ড স্কয়ারের চেয়ে কম, সেই বস্তুটা 10 সেকেন্ড ট্রাভেল করছে আদিবেগ ধরো ইউ নিয়ে ট্রাভেল করা শুরু, ইউ এর ভ্যালু ধরো 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে 10⁻⁻10 মিটার পার সেকেন্ড স্কয়ারের কম ত্বরণের মান নিয়ে কিছু একটা সেকেন্ড চলাচল করছে। তুমি যদি তার ভি ইকুয়াল টু এ প্লাস এটি দিয়ে ভি বাইর করো, তুমি বাস্তবে যা ভ্যালু দেখবা, ফর্মুলা দিয়ে যে ভ্যালু বের করছো, এই দুইটার মধ্যে দেখবা ডিফারেন্স পাচ্ছ, তার মানে খাটে না। ঠিক আছে? তো তাই এর জন্য আমি বলতেছিলাম যে এই ফর্মুলাটা মানে থেকে দেখা যায়, নিউটনের যে ফর্মুলা সেখান থেকে দেখা যায় ত্বরণের ভ্যালুর মধ্যেও একটা তার সীমাবদ্ধতা আছে, এটার বেশি হইতে হবে, না হলে নিউটনের সায়েন্স খাটে না। এইগুলো তো গেলই, আরেকটা মেজর প্রবলেম যেটা সব থেকে বেশি প্রবলেম, সেটা এটা বিশেষ করে আমি এটা একটু বেশিক্ষণ আলোচনা করব। যদি কোনো বস্তু কি সমবেগে চলে, সমবেগে চলমান কোন কাঠামো, কাঠামো বোঝো, কাঠামো, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো হচ্ছে তুমি যার সাপেক্ষে কোনো দূরত্ব বা অবস্থান বের করছো। ফর এক্সাম্পল ধরো এখানে একটা গাছ আছে, এখানে এই গাছটা থেকে একটা বালক, এই বালকটা এখানে চলাচল করতেছে, এই বালকের সরণ আমি মাপবো। তাহলে আমি ধরো গাছটাকে আদর্শ ধরে, গাছটা থেকে বালকটা যখন 2 মিটার দূরে ছিল তখন থেকে তাই সে চলাচল করতেছে, বালকটা যখন 5 মিটার অবস্থানে আসলো তখন সে চলাচল থামাইলো। তোমাকে যদি বলে এতটুকু ঘটনা দিয়ে যে বালকটার সরণ কত, ইজি না বের করা? 5 বিয়োগ 2, বালকের সরণ হচ্ছে 3 মিটার বলে দিতে পারো। তো এই যে এখানে এই ঘটনাটা, বালকের সরণ যে আমি মাপলাম, এই সরণ মাপার ক্ষেত্রে এই যে এই গাছটাকে আমি কি হিসেবে চিন্তা করছি? প্রসঙ্গ কাঠামো, তাই না? এই গাছটার সাপেক্ষেই কিন্তু এই জিনিসগুলা মাপা হয়েছে। এই গাছটার বিশেষত্ব আছে। এখানে যদি গাছ না হয়, ধরো রিক্সা হইতো, রিক্সা যদি নিজেও একটু সরে যেত তাহলে কি বালকের সরণটা অ্যাকুরেটলি পাইতা? বালকও চলতেছে, রিক্সাকে প্রসঙ্গ কাঠামো ধরছো, রিক্সাও চলতেছে, তাহলে কিন্তু বালকের সরণটা অ্যাকুরেটলি পাইতাম। তো প্রসঙ্গ কাঠামোর নর্মালি একটা ক্রাইটেরিয়া হলো স্থির থাকলে ভালো, স্থির থাকলে তার সাপেক্ষে মাপলে মাপটা অ্যাকুরেট পাওয়া যায়। তো এইটাকে বলা হয় কাঠামো বা প্রসঙ্গ কাঠামো। তো এই যে প্রসঙ্গ কাঠামো বা কাঠামো যদি সমবেগে চলমান থাকে, তখনই কেবল কি সমবেগে চলমান থাকে বা স্থির থাকে, হ্যাঁ, তখনই কেবল কি পাওয়া যায়? নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যায়, নিউটনের সূত্র প্রযোজ্য। বাট কাঠামোটাই যদি ত্বরণে গতিশীল থাকে, কাঠামো যদি ত্বরণে গতিশীল থাকে, তখন কিন্তু নিউটনের সূত্র তুমি আর অ্যাপ্লাই করতে পারবা না। লিখে রাখো পাশে, কাঠামো ত্বরণে চললে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। এটা আমি তোমাদের ব্যাখ্যা করতেছি এরপরে লাইনে। নিউটন ল প্রযোজ্য না, এখানে লিখে দিই। ঠিক আছে? তাহলে অনেকগুলো সীমাবদ্ধতা কিন্তু আমরা পাইছি। এই সীমাবদ্ধতাগুলোর কারণে দেখা গেছে যে আমরা আর ক্লাসিক্যাল মেকানিক্সের উপরে কিছু কেসে, এই যে 4টা কেসে, এই 4টা কেসে আর ডিপেন্ড করতে পারি না। তো এই 4 নম্বর কেসটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তোমাদের অনেকেই এই জিনিসটা বুঝো না, এই জিনিসটা আমি বোঝাই দিব। এগুলো তো একদম ভ্যালু দিয়ে বোঝা যায় যে এটা একটু কম হইলে দেওয়া যাবে না, বেশি হইলে দেওয়া যাবে না, ত্বরণের ভ্যালু একটু কম হইলে দেওয়া যাবে না। এইটা কি, এইটা একটু ব্যাখ্যা করি। ঠিক আছে? দেখো এখানে একটা কি দেখতে পাচ্ছ? ট্রাক সহ একটা বল দেখতে পাচ্ছ, ট্রাকের ভিতর একটা বল আছে। এখন নর্মালি আমরা কিন্তু এরকম অনেক ম্যাথ করছি, 9-10-এ, এইচএসসি তেও শুরুতে অনেক ম্যাথ করছি যে একটা ট্রাক এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতেছে, 10 মিনিট পরে সে কোথায় থাকবে, একটা ব্রেক চাপলে 1 মিটার লাগলো পুরোপুরি থামতে, কত মন্দনে চলতেছে, এরকম টাইপের অনেক ম্যাথ করছি না? করছি। ত্বরণে চলাও অনেক ম্যাথ করছি, নিউটনের সূত্র কিন্তু অ্যাপ্লাই করছে। তো তোমাদের ভুলটা যে জায়গায় সেটা দেখো, ট্রাক ত্বরণে চলতে পারে, কোনো সমস্যা নেই, ট্রাকের দূরত্ব, সরণ, বেগ তুমি বের করতে পারো। ট্রাক ত্বরণে চলতেছে, ট্রাক ধরো ত্বরণে চলছে, এই ট্রাকটা ত্বরণে ধরো এখান থেকে এখানে আসছে, এখানে আসলে ত্বরণেই সে আসছে, একটা ত্বরণ তার ছিল, এই ত্বরণেই সে যদি আসে, তার তুমি সরণ বের করতে চাও বের করছো, বেগ বের করতে চাও বের করছো, নিউটনের সূত্র ব্যবহার করে বের করছো, কোনো সমস্যা হয়নি। এটাতে আসলে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ট্রাকের সরণ, দূরত্ব, বেগ এগুলোতে না। সমস্যাটা হচ্ছে ট্রাকের ভেতরে যদি কেউ থাকে, তার সরণ, বেগ, দূরত্বে হচ্ছে সমস্যা।
তার সরণ বেগ দূরত্ব সমান, মানে ট্রাকের সরণ বেগ দূরত্ব তুমি নিউটনের সূত্র দিয়ে বের করতে পারো, কোনো প্রবলেম নাই, সে ত্বরণে চললেও এটা তুমি বের করতে পারো নিউটনের সূত্র দিয়ে। কিন্তু ঝামেলা হবে কোথায়? ঝামেলা হবে যদি ট্রাকের ভেতরে এই যে একটা ফুটবল দেখতে পাচ্ছ, এই ফুটবলটা ট্রাক যখন চলবে ত্বরণে, তখন এই ফুটবলটার সরণ বেগ ত্বরণ এসব যদি তুমি বের করতে চাও, তখন তুমি যদি ফুটবলের উপরে নিউটনের সূত্র অ্যাপ্লাই করো, তখন তুমি নিউটনের সূত্র অ্যাপ্লাই করে যেই মান পাবা, বাস্তবে সেই মান থাকবে না, বাস্তবে ভিন্ন কিছু থাকবে। তো আমার কথাটা বুঝতে পারছো? ট্রাকের উপরে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যাবে ট্রাক ত্বরণে চললেও, কিন্তু ট্রাকের ভেতরে থাকা কোনো বস্তুর উপরে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো কেন যাবে না সেটা একটু দেখো, নিজেরাই বুঝে ফেলবা যে আসলে কেন যায় না। দেখো, এখন ট্রাকটা স্থির আছে, বলটাও স্থির আছে, তাই না? আমরা নিউটনের সূত্র অনুসারে কি শিখছি? F ইকুয়াল টু এম এ শিখছি নাকি? নাকি F ইকুয়াল টু এম এ শিখছি, তাই না? আমরা নিউটনের সূত্র অনুসারে শিখছি যে এম থাকলে এ থাকলে এফ থাকবে, নাকি? শিখছি। খেয়াল করো, ট্রাক ত্বরণের সামনের দিকে যাবে, গেল ত্বরণের সামনের দিকে, এরকম একটা জিনিস ঘটে না? ট্রাক সামনের দিকে যাচ্ছে, বলটা স্থির ছিল, কিন্তু বলটা আর স্থির থাকতে পারে না, বলটা গড়ায় পিছনের দিকে যায়। এরকম কোনো ঘটনা দেখছো কিনা তোমরা? এরকম ঘটনা এক্সপিরিয়েন্স করার কথা। কিন্তু বাসে যাও, গাড়িতে যাও, যাওয়ার সময় তোমরা যে কোনো একটা বস্তু স্থির রাখলেও জিনিসটা যখন চলা শুরু করে, ভেতরে কিছু থাকলে সেটা কি পেছনের দিকে যাওয়া শুরু করে না? আমরাও তো পেছনের দিকটা হেলে যাই, তাই না? আমরা জড়তা দিয়ে ওগুলোকে ব্যাখ্যা করতাম, বাট ওখানে যে একটা ভুল আছে সেটা আমি তোমাদের বলতেছি। সেটা দেখো, ট্রাকের ব্যাপার বাদ দাও, শুধু বলের দিকে তাকাও, শুধু বলটার কথা চিন্তা করো। এই যে বলটার একটা সরণ সে দিছে, বলটার কিন্তু আদিবেগ ছিল না, তাই না? আদিবেগ 0 মিটার পার সেকেন্ড ছিল, পরে সে একটা সরণ দিছে, এখানে একটা বেগ সে পাইছে। একটা বেগ পাওয়ার অর্থ হচ্ছে এখানে সে একটা কি পাইছে ভাইয়া? ত্বরণ সে পাইছে। পাইছে কিনা? একটা ত্বরণ সে পাইছে, বেগ বাড়ছে। বেগ তো 0 মিটার পার সেকেন্ড থেকে চেঞ্জ হচ্ছে, তার মানে একটা ত্বরণ সে পাইছে। একটা ত্বরণ সে পাওয়ার অর্থ হলো তার একটা ভরও আছে, তাহলে এম আছে একটা, এ আছে একটা, তাহলে কি একটা বলও থাকা উচিত নিউটনের সূত্র অনুসারে। কিন্তু এখানে কি কোনো বল অ্যাপ্লাই করছে কেউ? ফুটবলটাকে কেউ লাথি দিছে? ফুটবলটাকে কেউ বল অ্যাপ্লাই করছে? কেউ বল অ্যাপ্লাই করে নাই। জিনিসটা তাহলে এমন হয়ে গেল না যে বল নাই কিন্তু ত্বরণ আছে? নিউটনের সূত্র অনুসারে কি বলা ছিল? যে ত্বরণ তখনই থাকবে যদি বল থাকে, তাই না? F ইকুয়াল টু এম এ মানে কি? ত্বরণ বা এ তখনই থাকবে যদি এফ থাকে, কিন্তু এখানে তো এফ ছাড়াই একটা ত্বরণ তৈরি হয়েছে। এই জিনিসটা নিউটনের সূত্রকে কিন্তু সাপোর্ট করে না, তাই না? ত্বরণের একটা ভ্যালু আছে, ভরেরও একটা ভ্যালু আছে, বাট কোনো বলের ভ্যালু নাই। বাম পক্ষ ডান পক্ষ মিলে এখানে ভ্যালু তুমি পাচ্ছ, এখানে তুমি ভ্যালু পাচ্ছ না, এখানে কোনো ভ্যালু নাই, কেউ বল দেয়নি। মানে একটা ভৌতিক ব্যাপার সেপার মনে হচ্ছে না? ধরো ফর এক্সাম্পল, তুমি ট্রাকের ভেতরে আছো, তুমি জানো না ট্রাক চলতেছে, তুমি জীবনেও ট্রাকে চড়ো নাই, তুমি আদি যুগ থেকে ধরো আসছো, যে কখনো একটা ইঞ্জিন চালিত কিছু দেখো নাই, তোমার কাছে কি মনে হবে ভূত নাড়া দিছে না? ভূত বলটারে নাড়া দিছে। মানে তুমি একটা জিনিস ঘটনা ব্যাখ্যা করতে পারতেছো না মানেই তো ভূত, তাই না? ভূতের অস্তিত্ব মানে কি? একটা মানে তুমি আনডিফাইন্ড একটা এনার্জি সোর্স, তাই সেটাই তো ভূত নাকি? সো আলটিমেটলি তোমার কাছে অনেক একটা ভৌতিক ব্যাপার স্যাপার ঘটছে, তাই না? তো এই জিনিসটা কি সায়েন্সে বলা হয় আসলে, মানে নিউটনের সূত্রটাকে জোর করে খাটানোর জন্য বলা হয় যে হ্যাঁ, নিউটনের সূত্রটাকে সত্য রাখার জন্য আমরা এই জিনিসটাকে বলি যে হ্যাঁ, এখানে কেউ বল দেয় নাই, কিন্তু নিউটনের সূত্র যেহেতু এম এ ইকুয়াল টু এফ হইতে হবে, এইখানে যেই এফটা কেউ দেয় নাই বাট তৈরি হইছে, কেউ দেয় নাই বাট তৈরি হইছে, সেই এফটাকে বলা হয় কি? সিউডো ফোর্স। তোমরা আরেকটা জায়গায় সিউডো ফোর্স আমার কাছেই পড়ছিলা, বলো কোথায়? আরেকটা জায়গায় সিউডো ফোর্স আমার কাছেই পড়ছিলা, কোথায়? কেন্দ্র বিমুখী বলের ক্ষেত্রে, তাই না? কেন্দ্র বিমুখী বলের ক্ষেত্রে কিন্তু সেম টু সেম একটা সিউডো ফোর্স পড়ছিল। আর এখন বলি সিউডো ফোর্স জিনিসটা আসলে কি? সিউডো ফোর্সের বাংলা তো অনেকেই জানো, বাংলা মানে অলিক, মানে মিথ্যা বল, ফেক। যেই বলটা নাই কিন্তু আমরা একটা বলের অস্তিত্ব পাচ্ছি, যেই বলটা কেউ দেয় নাই কিন্তু একটা বলের অস্তিত্ব পাচ্ছি, সেটাই তো সিউডো ফোর্স। তো সিউডো ফোর্স আসলে আনার কারণ কি? সিউডো ফোর্স আনার কারণ হচ্ছে নিউটনের সূত্রকে জোর করে ফেলতে চাই, কোন একটা জায়গায় নিউটনের সূত্রকে জোর করে ফেলতে চাই। হ্যাঁ, আর নিউটনের সূত্র নরমালি ফেলতে পারতেছি না, এই এম এ ইকুয়াল টু এফ হচ্ছে না, তো জোর করে ফেলতে চাই, নিউটনের সূত্রটাকে সত্যি রাখতে চাই। তাহলে একটা কাল্পনিক বল, যেটাকে চিন্তা করে নেওয়া হয়, একটা কাল্পনিক বল এখানে আছে, সেই কাল্পনিক বলটাই আসলে সিউডো ফোর্স। নিউটনের সূত্রকে সত্য রাখার জন্য যে কাল্পনিক বল চিন্তা করা হয় সেটাই হচ্ছে সিউডো ফোর্স। ঠিক আছে? তাহলে সিউডো ফোর্সটার অস্তিত্বই কিন্তু আসলে নিউটনের পিঠ বাঁচানোর জন্য, নিউটনের সূত্রের পিঠ বাঁচানোর জন্য এভাবে চিন্তা করা যাইতে পারে।
তো আমি এটাই বলতে চাচ্ছি তোমাদের যে এই ঘটনাটা কিন্তু এভাবে চিন্তা করলে নিউটনের সূত্র কিন্তু খাটে নাই। আমরা জোর করে একটা বলকে ধরে নিছি সিউডো ফোর্স, যেই ফোর্সটা থাকার কারণে এই জিনিসটা ঘটছে বলে আমরা চিন্তা করিনি, কিন্তু বাস্তবে কিন্তু আসলে সিউডো ফোর্সে ধরছি কোনো কিন্তু ভিত্তি নাই, কোনো ভিত্তি ছাড়াই কিন্তু ধরছি। ঠিক আছে, তো এই কারণে এই ঘটনাগুলা কিন্তু আর ব্যাখ্যা করা যায় না, যে নিউটনের সূত্র দিয়ে আসলে ব্যাখ্যা করা যায় না। জোর করে ব্যাখ্যা করার জন্য সিউডো ফোর্স আনছি, বাট সিউডো ফোর্সের তো কোনো নাই, মানে বেজ নাই যে সিউডো ফোর্স আসলেই মানে কেন ধরছি, এটার তো কোনো স্পেসিফিক উত্তর নাই, ধরে নিছি। ঠিক আছে, তো এই আর কি ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে বস্তু যদি সমবেগে চলে তাহলে কিন্তু এই জিনিসটা সমস্যা ছিল না। ধরো ট্রাকটা যদি সমবেগে চলতো, যেমন পৃথিবী সমকৌণিক বেগে ঘুরতেছে না, পৃথিবী তো সমকৌণিক বেগে ঘুরতেছে, পৃথিবীর উপরে আমরা আসি, পৃথিবী সমকৌণিক বেগে ঘুরতেছে, তো এই জায়গাগুলোতে কিন্তু প্রবলেম হচ্ছে না। যেই মুহূর্তে সে ত্বরণে চলা শুরু করছে, ত্বরণে চলা শুরু করার পরই কিন্তু তোমার কি ভেতরে থাকা যেই প্রসঙ্গ কাঠামোর ভেতরের বস্তু যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা সিউডো ফোর্সের জন্ম হয়ে যাচ্ছে, এন্ড সিউডো ফোর্সের জন্ম হয়ে যাওয়ার কারণে নিউটনের সূত্র কিন্তু আর পালন করা যাচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা লিখতে পারি কি এই জিনিসটাকে লিখতে পারি এইভাবে। ঠিক আছে, এই জিনিসটাকে লিখতে পারি কিভাবে? কোনো বস্তু, লিখো আমার সাথে সাথে, স্থির কাঠামোতে বা সমবেগে চললে তার উপর নিউটনের সূত্র পালিত হয়। ঠিক আছে, আর অন্যথায় দিয়ে দাও পরে, অন্যথায় নিউটনের সূত্র প্রযোজ্য। অন্যথায় মানে কি? আরেকটা কেসই আছে, অন্যথায় মানে ত্বরণে চলা। হ্যাঁ, অন্যথায় নিউটনের সূত্র প্রযোজ্য নয়। ঠিক আছে, এটা একটা সীমাবদ্ধতা নিউটনের সূত্রের। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এবার আমরা চলে যাব সামনের দিকে। আমরা এতক্ষণ পর্যন্ত নিউটনের সূত্রের ভুলগুলা খুঁজে বেড়াইছি, সীমাবদ্ধতা কয়েকটা দাঁড় করাইছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে তাহলে পরিত্রাণের উপায় কি, বা এখান থেকে আসলে কিভাবে পরিত্রাণ করতে পারবো বা বের হইতে পারবো কিভাবে। ঘটনা তো ব্যাখ্যা করতে পারতেছি না, ভেতরে যে ফুটবলের মধ্যে যে ঘটনাটা ঘটছে সেটা তো ব্যাখ্যা করতে পারছি না। এই কারণেই আমাদের এখন যেটা শিখতে হবে সেটা হচ্ছে কি, যে রিলেটিভিস্টিক সায়েন্সটা, অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব, সেই জিনিসগুলো শিখতে হবে। অর্থাৎ এক কাঠামোর থেকে ঘটনাটাকে এরকম মনে হইলো, আরেক কাঠামো থেকে ঘটনা ভিন্ন হতে পারে, এই জিনিসটা আমাদের বিলিভ আনতে হবে, এই জিনিসটাতে আমাদের বিশ্বাস আনতে হবে। এইটাই আমরা এখন পড়বো। তো দেখো, প্রসঙ্গ কাঠামো বা ইংরেজিতে বললে রেফারেন্স ফ্রেম, একটু আগেই তোমাদের বলতেছিলাম রেফারেন্স ফ্রেম জিনিসটা কি। রেফারেন্স ফ্রেম হচ্ছে যাকে আদর্শ ধরা হয় কোনো কিছু গণনার ক্ষেত্রে, তাই না? তো আমরা ধরো এই যে এই বালক আর গাছের ঘটনাটাই বলি, তো যেমন এই গাছটা হচ্ছে এই বালকের সরণ বেগ ত্বরণ নির্ণয়ের জন্য প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করতেছে। এই গাছ থেকে কতটুকু দূরে বালকটা আছে সেই জিনিসগুলো আমরা মাপতে পারি যেহেতু, তো এই গাছটাই হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, যার সাপেক্ষে দূরত্ব, বেগ, ত্বরণ এই জিনিসগুলো মাপা যায়। ঠিক আছে, এখন এই কাঠামোটা কয় রকমের হতে পারে সেই জিনিসটা আমরা পড়বো। ঠিক আছে, এই কাঠামোটা কয় রকমের হতে পারে সেই জিনিসটা আমরা পড়বো। দুই রকমের, মোটা দাগে বললে দুই রকমের। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, ইংরেজিতে বললে ইনার্শিয়াল ফ্রেম, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, যেটাকে ইংরেজিতে বলে নন ইনার্শিয়াল ফ্রেম। তো ইনার্শিয়াল ফ্রেমটা কি? ইনার্শিয়াল ফ্রেমটার এক্সপ্লেনেশন খুবই সহজ। আমরা একটু আগে দেখতেছিলাম যে গাছ ছিল, বালক ছিল, তো এই গাছটা তো স্থির আছে, ফাইন, অ্যাবসলিউটলি স্থির আছে এখানে। আর এই যে বালকটা, এই বালকটা ধরো সমবেগে চলা শুরু করছে। এই বালকটা সমবেগে যদি চলা শুরু করে, তাহলে এই বালকটা সমবেগে চলতেছে। প্রথমত একটা জিনিস রাখো মাথায়, যে বালকটার উপরে কিন্তু তুমি নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবে, এটাতে কোনো ডাউট নাই। বালকটার উপরে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যাবে, এটাতে কিন্তু কোনো ডাউট নাই, বালকটা সমবেগে চলুক বা ত্বরণে চলুক। ঠিক আছে, বালকটার উপরে তুমি সমবেগে চলুক বালকটা বা ত্বরণে চলুক, তুমি এই গাছের উপরে বসে বসে, ধরো তুমি এই গাছের উপরে বসে আছো, তুমি বালকের এই যাওয়াটা দেখতেছো এবং বালক সমবেগে চলুক বা ত্বরণে চলুক, তুমি তার উপরে নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, যদি বালকটা সমবেগে চলে, তাহলে
গাছের সাপেক্ষে বালকটার বেগ যদি সমবেগ হয় তাহলে এই বালকটাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করব। বালকটাকে কিন্তু আমরা জড় প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করব কাকে? যে বালকটা যদি সমবেগে চলে তাহলে বালকটাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করব। আবার দেখো একই ঘটনাটা যদি এখানে এটা একটু পরে এই লাইন সেকেন্ড লাইনটা একটু পরে ব্যাখ্যা করছি, এরপরে অজড় প্রসঙ্গ কাঠামোটা বুঝে আসি। একই ঘটনা, গাছ আছে বালক আছে, বালকটা ত্বরণে চলা শুরু করছে। তুমি ধরো এই গাছের মধ্যে বসে আছো, আর বালকটা কিভাবে চলতেছে? ত্বরণে চলতেছে, ত্বরণ নিয়ে চলছে। একটা একটা এ আছে, আর এখানে কি একটা শুধু ভি ছিল, কোনো এ ছিল না। হ্যাঁ, ত্বরণ নিয়ে যদি চলে তাহলে কি তুমি বালকের উপরে নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবা না? পারবা। তুমি গাছে বসছে বালকের উপরে কিন্তু নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। পারবা না তাহলে কি? পারবা না হচ্ছে বালকটা এই চলার সময়, এই যে সে যখন চলতেছিল চলার সময় বালকটা ধরো একটা বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলতেছিল, একটা বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলতেছিল বালকটা এবং ত্বরণে যাচ্ছে, তাহলে তুমি সেই বলের উপরে কি করতে পারবা না? নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। করতে পারবা, করতে তো আর বাধা নাই, কিন্তু করলে তুমি বালকের বলটা কত সময় আকাশে ছিল সেটা তুমি একটা নিউটনের সূত্র দিয়ে মান বের করলা, কিন্তু দেখলা বালকের বলটা আসলে ভিন্ন সময়। বালকের কাছে জিজ্ঞেস করলে বালক বলে না, আমার তো 2 সেকেন্ড বলটা বাতাসের উপরে ছিল না, 1 সেকেন্ড ছিল। তো এরকম একটা সিনারিওর সম্মুখীন হবা, বালক বলতেছে একটা, তুমি বলতেছো আরেকটা, নিউটনের সূত্র যদি অ্যাপ্লাই করো। তাহলে পার্থক্য বুঝছো? অনেকেই প্যাস লাগায় কি জানো, অনেকে ভাবে যে কোনো একটা জিনিস ত্বরণে চললে সেটার উপরে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যাবে না। না ভাইয়া, তুমি গাছে বসে বালক যদি ত্বরণে চলে, বালকটা কতটুকু এগিয়ে গেছে 10 সেকেন্ডে, একটা ত্বরণে চলতেছিল কতটুকু এগিয়ে গেছে, তোমাকে এটা নিউটনের সূত্র দিয়ে বের করতে বললো, বের করতে পারবা না? 100% পারবা। পারবা নাকি বালকের মধ্যে কোনো একটা বস্তু চলাচল করতেছিল বা অন্য একটা অবজেক্ট ছিল যে বালকের সাথে চলতেছিল এবং সেটার একটা গতি ছিল, সেইটার উপরে তুমি নিউটনের সূত্র অ্যাপ্লাই করলে অ্যাকুরেট রেজাল্ট পাবা না। ঠিক আছে, পার্থক্য বুঝতে পারছো? তাহলে এখন এই লেখাটা লিখে দিয়ে আসতে পারো না পরীক্ষায়। জড় প্রসঙ্গ কাঠামো কি? জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোন কাঠামো যদি কি সমবেগে এগিয়ে যায় তাহলে সেটা কি জড় প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচিত হবে। জড় প্রসঙ্গ কাঠামোর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এইটার ভেতরে কোনো বস্তু কণা সেগুলোর উপরে নিউটনের সূত্রগুলো পালন করা যাবে। ঠিক আছে, যেমন এখানেও যদি বালক চলতেছিল না, এখানেও তো বালকটা চলতেছিল, এখানে বালক যদি বল নিয়ে খেলাও করতো, এই বলের উপরে নিউটনের সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারতা, সমস্যা হইতো না। এই বলের উপরে তুমি নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারতা, সমস্যা হইতো না, ভালো অ্যাকুরেট রেজাল্টই পাইতা। ঠিক আছে, তাহলে জড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে পয়েন্ট কোনটা, কয়টা? 2টা। একটা হচ্ছে কি ভি কনস্ট্যান্ট হইতে হবে। জড় প্রসঙ্গ কাঠামো কারা? যেই কাঠামোটা সমবেগে গতিশীল। আর অজড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে পয়েন্ট কয়টা? পয়েন্ট হচ্ছে 2টা। প্রথমত এটা কি সমবেগে চলবে না, এটার একটা ত্বরণ থাকবে, ত্বরণযুক্ত কাঠামো, ত্বরণযুক্ত কাঠামো বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল ফ্রেমকে। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে আরেকটা ফিচার কি? আরেকটা ফিচার হলো অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে যদি কোনো বস্তু বা কণা থাকে, সেই বস্তু বা কণার উপরে নিউটনের সূত্রগুলা পালন করতে পারবে না। যেমন এই যে এই বালকটা যদি কোনো বল নিয়ে খেলা করতো, সেই বলের উপরে তুমি নিউটনের সূত্র এই জায়গায় বসে অ্যাপ্লাই করলে অ্যাকুরেট রেজাল্ট পাইতে না। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? পার্থক্য হচ্ছে তাহলে তোমাদের আসবে কি পরীক্ষায়? তোমাদের আসতে পারে জ্ঞানমূলক, জড় প্রসঙ্গ কাঠামো কি, অজড় প্রসঙ্গ কাঠামো কি, জাস্ট বলে দিবা সমবেগে গতিশীল কাঠামোই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, ত্বরণযুক্ত কাঠামো বা অসমবেগে গতিশীল বা বেগের মান সমবেগ না হলে যে কাঠামো সেটাই হচ্ছে কি অজড় প্রসঙ্গ কাঠামো। এবং সেকেন্ড পয়েন্ট হিসেবে এটাও বলে দিতে পারো নিউটনের সূত্রগুলো পালিত হয় জড় প্রসঙ্গ কাঠামোয়, আর অজড় প্রসঙ্গ কাঠামোর ভেতরে নিউটনের সূত্রগুলো আর পালিত হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। এখন আমরা আসবো কয়েকটা জিনিস যেটা তোমরা শিখে আসছো, আমার কাছেই শিখে আসছো ভেক্টর চ্যাপ্টারে, সেই জিনিসগুলা যে এখানে একটা ঝামেলা ক্রিয়েট করবে, সেই জিনিসগুলো যে আপেক্ষিকতার ক্ষেত্রে ঝামেলা ক্রিয়েট করে সেটা একটু দেখাবো। তোমরা সবাই এই যে দেখো নিচের যে লাইনটা, এটা পড়ছো না? আমার কাছেই কিন্তু পড়ছো। কোথায় পড়ছো? ভেক্টর চ্যাপ্টারে তোমাদের যখন বৃষ্টি ছাতার ম্যাথগুলো করানো হয়েছে তখন এই লাইনটা সবাই পড়ছো, তাই না? আপেক্ষিক বেগ, কোন একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর আপেক্ষিক বেগ যখন বের করি, ফর্মুলাটা কি ছিল? যার আপেক্ষিক বেগ বের করতেছি তার প্রকৃত বেগের মানটা নিব বিয়োগের আগে, এবং বিয়োগের পরে কি রাখবো? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতেছি সেটাকে। তো চলো একটা এক্সাম্পল দেখি, অনেক আগে পড়ছি ভুলে যেতে পারি, তো একটা এক্সাম্পল দেখি তাহলে মনে পড়বে হয়তো। এখানে দেখতে পাচ্ছ দুইটা গাড়ি আছে, একটা গাড়ি হচ্ছে ইয়েলো কালারের, একটা গাড়ি হচ্ছে ব্ল্যাক কালারের। ঠিক আছে, তো ইয়েলো কালারের গাড়িটা ডান দিকে যাচ্ছে, ব্ল্যাক কালারের গাড়িটা বাম দিকে আসছে। দুটোটাই ধরো একটা 10 মিটার পার সেকেন্ড বেগে আরেকটা 10 মিটার পার সেকেন্ড বেগে মুখোমুখি আসতেছে। তোমাকে যদি বলা হয় হলুদ গাড়ির সাপেক্ষে
হলুদ গাড়ির সাপেক্ষে কালো গাড়ির বেগ কত? বেগ মানে কি আপেক্ষিক বেগ কত? এই যে 10 10 এই ভ্যালুগুলো হচ্ছে প্রকৃত বেগের মান, এগুলো হচ্ছে একটা স্থিরের সাপেক্ষে তার মাপা বেগের মান, তাই না? তো তোমরা কি করতা মনে আছে? এই ফর্মুলাটা চলো অ্যাপ্লাই করি, অনেকদিন আগে করছো তো হয়তো ভুলে যেতে পারো, তারপরে দেখাই দিই। দেখো আমরা ফর্মুলা অনুসারে কি করব, যার বেগ বের করব, যার আপেক্ষিক বেগ বের করব, সেটার বেগের মান আগে বসাবো। তো আমি সেটার বেগের মান বসাইলাম 10। আমি এখানে 10 বসানোর সাথে সাথেই একটা জিনিস বুঝে হোক না বুঝে হোক করে ফেলছি। সেটা কি? সেটা হচ্ছে আমি এটাকে +10 লেখার অর্থ হচ্ছে আমি এই ম্যাথে বাম দিককে পজিটিভ ধরে ফেলছি, তাই না? বাম দিকে না, এটা বাম দিক, তুমি এটাকে শুধু 10 লিখছো মানে পজিটিভ 10 লিখছো, তার মানে তুমি বাম দিককে পজিটিভ ধরে ফেলছো, ঠিক আছে? তুমি যদি এটাকে -10 লেখো তাহলে ডান দিকে পজিটিভ ধরছো, আর যদি এটাকে +10 লেখো তাহলে বাম দিকে পজিটিভ ধরছো। বাম দিকে পজিটিভ ধরছি, কোনো সমস্যা নেই, আমার অ্যান্সারটা আমি ওইভাবেই চিন্তা করবো। যদি অ্যান্সারটা যাই আসে ওইভাবেই চিন্তা করবো, বাম দিক পজিটিভ আসলে বাম দিকে, নেগেটিভ আসলে ডান দিকে, এভাবে চিন্তা করবো। যাই হোক, সো এইটার বেগ লিখলাম, তাই না? যার আপেক্ষিক বেগ বের করবো সেটা আগে লিখতে হয়, সেটার প্রকৃত বেগ আগে লিখতে হয়, লিখলাম। তারপরে বিয়োগ যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবো সেটা লিখতে হবে নাকি? কার সাপেক্ষে বের করতেছি? হলুদ গাড়ির সাপেক্ষে বের করতেছি, তাহলে হলুদ গাড়ির যে বেগটা আছে সেটা আমি বিয়োগের পরে লিখবো। হলুদ গাড়ির বেগটা কত? 10, বাট ব্যাপার আছে এই 10টা কোন দিকের 10? ডান দিকের 10। তার মানে হলুদ গাড়ির বেগ বেসিক্যালি 10 হলেও আমি যখন এখানে ভ্যালু রূপে বসাবো -10 বসাতে হবে, কারণ আমার এই জায়গায় বাম দিককে প্লাস ধরা, তার মানে ডান দিকের জিনিস মাইনাস হিসেবে বসাতে হবে। এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, এই লাল কালারের মাইনাসটা। আর এখানে যে গ্রিন কালারের যে মাইনাসটা দিলাম এটা হচ্ছে ডান দিকের বেগ হওয়ার কারণে, হলুদ গাড়ির বেগ ডান দিকে হওয়ার কারণে যে মাইনাসটা সেটা। তাহলে এখানে 10 -10, তার মানে জিনিসটা আসবে কত? জিনিসটা আসবে হচ্ছে 20। যেহেতু অ্যান্সার পজিটিভ আসছে তার মানে এই আপেক্ষিক বেগটাও কোন দিকে? বাম দিকে, কারণ আমি বাম দিককে প্লাস ধরে ফেলছি এই ম্যাথে, তাই না? তার মানে এই হলুদ গাড়ির যাত্রীর নিকট, হলুদ গাড়ির যাত্রী যেই হোক না কেন, তার কাছে মনে হবে, মানুষ মাত্রই মনে হয়, সে যতই বেগে গতিশীল কোনো একটা কাঠামোর মধ্যে থাকুক না কেন, তার কাছে মনে হবে সেই স্থির, চারপাশের জিনিস তাকে কেন্দ্র করে, তাকে ঘিরে আবর্তন করতেছে, চলাচল করতেছে, তাই না? তো হলুদ গাড়ির যাত্রী সে যে 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল তার এটা মনেই হবে না। সে নিজের বেগকে কত চিন্তা করবে জানো? সে নিজের বেগকে চিন্তা করবে 0। তার মনে হবে সে তো স্থির, কারণ যে কোনো, আমরা যখন ট্রেনেও চলি তখন আমাদের মনে হয় যে ট্রেনটা মনে হয় স্থির আছে, চারপাশের জিনিসগুলো পেছনের দিকে যাচ্ছে। তো সে তার বেগকে নিজেকে চিন্তা করবে 0 মিটার/সেকেন্ড, মানে স্থির আছে। তার কাছে মনে হবে আমার বেগ আমার কাছে 0 মনে হয়, স্থির মনে হয়। আর এই বেটাটার বেগ যে কালো গাড়ির মধ্যে আছে, তার বেগ আমার দিকে আসতেছে কত? 20 মিটার/সেকেন্ড বেগে সে আমার দিকে ধেয়ে আসতেছে, বাম দিকে, ঘটনায় বাম দিকে আসতেছে, তার মানে তার দিকে ধেয়ে আসতেছে। তার কাছে নিজের কাছে মনে হবে আমার বেগ 0, কালো গাড়িটা আমার কাছে 20 মিটার/সেকেন্ড বেগ আছে। হবেই না কেন? সে যদি 1 সেকেন্ড চোখ বন্ধ রাখে, 1 সেকেন্ড যদি চোখ বন্ধ রাখে, 1 সেকেন্ড পরে চোখ যদি সে খোলে, তাহলে সে কি দেখবে? তাদের মধ্যকার দূরত্ব 20 মিটার কমে গেছে, তাই না? সে নিজে চিন্তা করবে না যে সেও 10 গেছে, সেও 10 আসছে, তাই 20 মিটার কমছে। তার কাছে মনে হবে আমি তো যাই নাই, ওই আসছে। ঠিক আছে? এটা হচ্ছে মানুষের পার্সপেক্টিভ। মানুষ এভাবেই থিঙ্ক করে যে একটা জিনিস যদি ঘটে, মানুষ এভাবেই থিঙ্ক করে যে আমি স্থির ছিলাম, তারাই নড়াচড়া করছে। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে আপেক্ষিকতা বোঝার জন্য, যে একজন অবজারভার কিভাবে থিঙ্ক করে। একজন অবজারভার নিজেকে অলওয়েজ, সে যদি একটা গতিশীল কাঠামোর মধ্যেও থাকে, সে থিঙ্ক করে নিজেকে সে 0 মিটার/সেকেন্ডে আছে। চারপাশের জিনিসগুলোর মধ্যে তার বেগটা অ্যাড বা সাবস্ট্রাক্ট হয়ে গেছে সেইভাবে যে চারপাশের বস্তুগুলাকে সে ওইভাবে দেখে। বুঝছো? ক্লিয়ার? এই কথা কিন্তু জরুরি বলছি, আবার বলি। অবজারভার থিঙ্ক করে কি? তার বেগ 0 মিটার/সেকেন্ড, চারপাশের যেই সারাউন্ডিংস আছে সেই সারাউন্ডিংস এর মধ্যে তার বেগটা হতে পারে মুখোমুখির বেলায় অ্যাড হয়ে গেছে, আর সমমুখীর বেলায় কি হয়? বিয়োগ হয় না? সমমুখী ধরো ওই দুইটা গাড়ি যদি একই দিকে যেত তখন তো আর এটা হইতো না, তখন বিয়োগ যেত। ওই বেগটা তা বাকি সারাউন্ডিংস এর মধ্যে সাবস্ট্রাক্ট হয়ে গেছে। এখানে যেমন অ্যাড হয়েছে, অন্যান্য ক্ষেত্রে সাবস্ট্রাক্টও হতে পারে। তো ওইভাবে অ্যাড বা সাবস্ট্রাক্ট হয় যেন তার কাছে মনে হবে আমি তো নড়তেছি না, চারপাশের ওরাই এইভাবে যাচ্ছে। বুঝি? ট্রেনে যখন যাই তখন মনে হয় কি রেল স্টেশনের যে গাছ, যে চা বিক্রেতা, সবাই পেছনের দিকে যাচ্ছে। আমাদের নিজেদের কাছে মনে হয় কি আমি স্থির আছি। ঠিক আছে? তো এই কনসেপ্টটাই বুঝতে হবে আপেক্ষিকতার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে আমি আপেক্ষিকতা দেখাইলাম, এটা কি ক্লাসিক্যাল মেকানিক্সের আপেক্ষিকতা। এখন কিন্তু মডার্ন ফিজিক্সের আপেক্ষিকতায় ঝুঁকি নাই। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে জিনিসটা গেল, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ কত? 20 মিটার/সেকেন্ড। ফাইন।
এই সেম জিনিসটাই আমরা এখন করব, খালি এখন দুইটা ভিন্ন জিনিস নাম। একটু আগে দুইটা গাড়ি ছিল, এখন দুইটা ভিন্ন জিনিস। একটা হচ্ছে রকেট, রকেটে ধরো একজন মহাশূন্যচারী আছে, আরেকটা হচ্ছে আলো। সূর্য থেকে ধরো যে আলোটা আসতেছে, আলো আমরা জানি শূন্য স্থানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ 30 কোটি মিটার পার সেকেন্ড বেগে মহাশূন্যচারীর দিকে ধরো আসতেছে। এখন মহাশূন্যচারীও তার দিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে? 10 লাখ মিটার পার সেকেন্ড, 10 লক্ষ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। 30 কোটি মিটার পার সেকেন্ডে আলো তার দিকে আসতেছে, 10 লক্ষ মিটার পার সেকেন্ড বেগে সে আলোর দিকে যাচ্ছে। একটু আগে সেম টু সেম একটা জিনিস করছিলাম, সেখানেও এরকম টাইপের একটা ঘটনা ছিল, তাই না? এরকম টাইপের একটা ঘটনা ছিল। তাহলে মহাশূন্যচারীর সাপেক্ষে আলোর আপেক্ষিক বেগ কত বলো? একটু আগের কনসেপ্ট অনুসারে কত? আলোর আপেক্ষিক বেগ কত? কি হওয়া উচিত? যোগ হবে না? যোগ হবে না, এই যে বিয়োগ যে যোগ হয়ে যায় আমরা দেখছিলাম তো, তাই না? যার আপেক্ষিক বেগ বের করবো, অর্থাৎ 30 কোটি, তাই না? আমি একটু বোঝার সুবিধার্থে এভাবে লিখতেছি, হ্যাঁ। আলোর বেগটা কত? 30 কোটি মাইনাস আরেকটা কি মাইনাস 10 লক্ষ, ঠিক আছে? তাহলে আসলো কত? মাইনাসে মাইনাসে প্লাস 30 কোটি, কারণ এইটা 30 কোটি লেখার অর্থই হচ্ছে বাম দিকে প্লাস ধরে ফেলছো, তাই এটা মাইনাস ডান দিকের জিনিস বলে। তাহলে 30 কোটি 10 লক্ষ, তাই না? তার মানে এই লোকটা আলোকে তার দিকে কত বেগে আসতে দেখবে? 30 কোটি 10 লক্ষ মিটার পার সেকেন্ড বেগে। 30 কোটি 10 লক্ষ মিটার পার সেকেন্ড বেগে। তো তার কাছে মনে হবে আলো 30 কোটি মিটার পার সেকেন্ড না, 30 কোটি 10 লক্ষ মিটার পার সেকেন্ড বেগে তার দিকে আসতেছে, আমি তো স্থির আছি। এই ফিলিংসটাই তার হওয়া উচিত অ্যাকর্ডিং টু কি? ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে তার এই অনুভূতিটা হওয়ার কথা। বাট এই জিনিসটা যে হবে না, এবং এই জিনিসটাতেই যে একটা ঝামেলা আছে, সেটাই আমরা দেখব মাইকেলসন মোল্লের এক্সপেরিমেন্ট যখন করব তখন। ঠিক আছে? এই যে আপাতত জাস্ট এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে গেলাম। হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স মতে একজন মানুষ আলোর বেগকে 30 কোটি মিটার পার সেকেন্ডের চেয়েও বেশি বেগে দেখলেও দেখতে পারে, তাই না? তাই তো দেখলাম আমরা ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে, যদি মুখোমুখি আলো এবং সে এনকাউন্টার করে, তাহলে সে আলোর বেগকে 30 কোটি মিটার পার সেকেন্ড না, বরং 30 কোটি মিটার পার সেকেন্ডের সাথে তার যে বেগ সেটা অ্যাড হয়ে তত বেগে আসতে দেখবে। তাই তো দেখলাম, এটা ক্লাসিক্যাল মেকানিক্সের থিওরি অ্যাপ্লাই করে, তাই না? তো এই জিনিসটার মধ্যে একটা ঝামেলা যে আছে, এই ঝামেলাটা আমরা উদ্ঘাটন করব নেক্সট ক্লাসে। হ্যাঁ, আপাতত জাস্ট ঝামেলা, আজকে হচ্ছে ঝামেলার কথাগুলো শুনতেছি, যে কি হতে পারে ক্লাসিক্যাল মেকানিক্স এন্ড ঝামেলাগুলো কোথায় সেটা। ঠিক আছে? আচ্ছা, আরো কয়েকটা জিনিস দেখো, আপিগতরির আরো একটা জিনিস কিন্তু তাহলে আমরা একটু ছেড়ে গেলাম, ওখানে ছেড়ে গেলাম মানে কি একটা নলেজ, যে হ্যাঁ আলোর বেগকে 30 কোটি মিটার পার সেকেন্ডের বেশিও দেখা যাইতে পারে ক্লাসিক্যাল মেকানিক্সে। এতটুকু কনসেপ্ট ছেড়ে গেলাম। এরপরে সামনে যখন যাব তখন দেখবো যে আলোর বেগ 30 কোটি মিটার পার সেকেন্ডের বেশি হতে পারে না। সামনের লেকচারেই দেখবো এটা। যাই হোক, এখন দেখো আরো কয়েকটা ব্যাপার, আপেক্ষিকতা ব্যাপারটা ভালো করে ফিল করার জন্য। এখানে একটা বালককে দেখতে পাচ্ছ, এই বালকের হাতে একটা কি আছে? বল আছে। এই বলটাকে বালক ধরো উপরের দিকে নিক্ষেপ করলো এবং আবারও ক্যাচ ধরলো। বালক একই কাজটা এখন করবে, বালকের নিচে একটা স্কেটবোর্ড দিয়ে দাও, আর পাশে ধর একটা বালিকা আছে যে আবার স্থির আছে, সে বালকের ঘটনাটাকে অবজার্ভ করতেছে, দেখতেছে কি করতেছে বালকটা। তো এই ঘটনাটাই বালক ধরো আবার করবে, খালি এখন বালক এখন কোথায় আছে? স্কেটবোর্ডের মধ্যে, স্কেটবোর্ডটা চলতেছে। দেখো কি করছে বালক, বলটা উপরের দিকে ছুঁড়ে মারছে এবং ক্যাচ ধরছে। এরকম ঘটনা আমরা নিত্য নতুন অনেক করছি না, হয়তো আমরা স্কেটবোর্ডে করি না, কিন্তু বাসে বা গাড়িতে যাওয়ার সময় আমরা প্রায় কাগজের বল দিয়ে ক্যাচ ক্যাচ খেলতাম, আমরা প্রায় অনেক কিছু দিয়ে ক্যাচ ক্যাচ তো খেলে থাকছি অবশ্যই, তাই না? মুভমেন্ট তো করছি। এই যে বাসে বা গাড়িতে যখন আমরা কোনো একটা জিনিস ক্যাচ ক্যাচ খেলতাম, তখন কি মনে হইতো? এই যে যেই বস্তুটাই আমি ক্যাচ ক্যাচ খেলতেছি, সেই বস্তুটার গতিটা কেমন, সেই বস্তুটার গতিটা কেমন মনে হইতো আমার? মনে হইতো এই বস্তুটা উপরে উঠছে এবং আবার স্ট্রেট নিচে নামছে, তাই তো? সরল রেখা মনে হইতো, তাই না? তুমি বাসে বা গাড়িতে, বাস বা গাড়ি যদি সমবেগে যায়, সেটার মধ্যে তুমি যদি কোনো একটা জিনিস নিয়ে ক্যাচ ক্যাচ খেলো, তাহলে তোমার কাছে সেটা মনে হবে কি? সরল রেখা বরাবর উপরে উঠছে এবং নিচে নামছে, তাই না? তোমরা নিজেরা ট্রাই করে দেখিও, একটা বাস সমবেগে যাচ্ছে, একটা জিনিস দিয়ে ক্যাচ ক্যাচ খেলে দেখিও, ঠিক আছে? সরল রেখা বরাবর উপরে উঠছে এবং নিচে নামছে, এরকমই মনে হবে।
বাট একজন আউটসাইডারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, একজন আউটসাইডার যে হচ্ছে এই বালিকাটা তাকে কি দেখবে? বালিকাটা বলটাকে রিলিজ হইতে দেখছে কোথায়? এখান থেকে, তাই না? এই যে অ্যানিমেশনটা দেখো, এই জায়গা থেকে রিলিজ হইতে দেখছে, তাই না? এই জায়গা থেকে রিলিজ হইতে দেখছে বলটাকে, এবং সে বলটাকে আবার ফেরত আসতে দেখছে কোথায়? এখানে, তাই না? তাহলে তার কাছে মনে হইলো বলটা এইরকম একটা পাথ ট্রাভেল করছে, যেটা কিনা একটা দ্বিমাত্রিক গতি, অর্থাৎ প্রাস। তাহলে বালকের কাছে কি মনে হইলো? এটা একটা স্ট্রেট লাইন বরাবর উপরে উঠছে এবং নিচে নামছে। এবং বালিকার কাছে একই ঘটনা, বল, একই ছুড়ে মারা, একই ফ্লাইট, কি মনে হইলো? মনে হইলো যে একটা প্রাস বা দ্বিমাত্রিক গতি। এখন এখানে প্রশ্ন হলো, কে রাইট কে রং? বলো তো, এখানে কে রাইট কে রং? বোথ, এক্স্যাক্টলি। এখানে দুইজনই রাইট। এখানে তুমি কাউকে রং বলতে পারবা না। দুইজনের পয়েন্ট অফ ভিউ অর্থাৎ পিওভি থেকে দুইজনই রাইট। এখানে বালকের ঘটনা যদি বালকের কাছ থেকে তুমি বিবৃতি নাও, বালকও সঠিক। বালিকার ঘটনা যদি বালিকার কাছ থেকে বিবৃতি নাও, বালিকাও সঠিক। কারু ঘটনার মধ্যেই ভুল নাই। ঠিক আছে, ক্লিয়ার? তো এইরকম নিত্য নতুন ঘটনা কিন্তু আমরা করতেছি। তুমি চিন্তা করে দেখো, পৃথিবী ঘুরতেছে না? পৃথিবীর মধ্যে আমরা অনেক জিনিসই তো ক্যাচ ক্যাচ খেলতেছি। এখন চিন্তা করো, পৃথিবীর বাইরে কেউ আছে, তার কাছে কি মনে হবে? এটা সরল রেখা বরাবর উপরে উঠছে নিচে নামছে, পৃথিবী তো ঘুরতেছে, তাই না? তো আমাদের কাছে যেগুলো মনে হয় উপরে উঠতেছে নিচে নামতেছে, তুমি যদি পৃথিবীর বাইরে চাঁদ থেকে যদি এই ঘটনাগুলো দেখো, তখন কিন্তু তোমার কাছে এরকম মনে হবে না। তখন তোমার কাছে এই বালিকার মতনই ফিলিংসটা হবে, আরে ও তো সরল রেখা বরাবর মারতেছে না, ও মারতেছেই কাইট করে যেন ও ধরতে পারে ওভাবে, তাই না? এরকমই মনে হবে। তো এই জিনিসটাই আসলে বিজ্ঞানী আইনস্টাইন খেয়াল করছেন, যে আসলে এক একজনের পার্সপেক্টিভ থেকে এক একটা ঘটনা এক এক রকমের কোঅর্ডিনেট পাইতে পারে, এক এক রকমের স্থানাঙ্ক পাইতে পারে, এক এক রকমের ব্যাখ্যা পাইতে পারে। আমাদের কোনোটাই রং না, খালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপেক্ষিকভাবে দেখতে হবে কার সাপেক্ষে ঘটনাটার এক্সপ্লেনেশন কি। অ্যান্ড একই ঘটনার এক্সপ্লেনেশনও মাইট বি ডিফারেন্ট হতে পারে এক একটা পয়েন্ট অফ ভিউ এর সাপেক্ষে। মানে একটাই ঘটনা ঘটছে, বাট একজন দেখলো এই যে এতটুকু এইরকম ভাবে ব্যাখ্যা করলো, একজন এতটুকু এইরকম ভাবে ব্যাখ্যা করলো, হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলোই আমরা এই চ্যাপ্টার জুড়ে পড়বো। আমার আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য কি জানো? আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে মানে কয়েকটা প্রশ্ন থ্রো করা, কনফিউজ করা, যে তোমরা অ্যাকচুয়ালি মানে কনফিউজ হও অ্যান্ড ভাবো যে আসলে হচ্ছেটা কি। হ্যাঁ, যেন আমাদের জটগুলো আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে বা সামনে যেতে যেতে খুলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আসলে আপেক্ষিকতা জিনিসটা অনেক ডিপ, কিন্তু এটা কিন্তু মানে জাস্ট ছেলে খেলা না, এটা অনেক ডিপ। এটা তুমি যদি চিন্তা করো তাহলে তুমি দেখবা যে আসলেই তো এই ঘটনাটা তো আমার সাপেক্ষে এমন মনে হচ্ছে, আরেকজনের সাপেক্ষে আরেক রকম মনে হবে। অ্যান্ড এই সকল ব্যাপার ক্ষেত্রে আমি মোটিভেশনে দিই কিছু এরকম, যে আপেক্ষিকতা জিনিসটা যে যত ভালো বুঝবে সে অন্যের দুঃখ তত ভালো বুঝে। কারণ কি, তুমি আরেকজনের মতামত বা আরেকজনের পয়েন্ট অফ ভিউটাকে রেসপেক্ট করতে শিখো, রাইট? মানে ওর পয়েন্ট অফ ভিউতে সে তোমাকে বকা দিলেও তুমি মনে করো আচ্ছা ঠিক আছে, আমাকে বকা দেওয়ার নিশ্চয়ই কারণ ছিল। মানে একটা পারস্পরিক রেসপেক্টও বেড়ে যায় আর কি, সত্য কথা। ঠিক আছে, যাই হোক, সো এরপরে আমি চলে যাই। দেখো, আমাদের এই যে একটা বালকের সাপেক্ষে ঘটনাটা একরকম, বালিকার সাপেক্ষে ঘটনাটা আরেক রকম হয়েছে, আমরা এখন একটা জিনিস শিখতে চাই আগে, যে আপেক্ষিকতাটাকে এক্সপ্লেন করতে চাই। বালকের সাপেক্ষে এক রকমের ঘটনা হয়েছে, বালিকার সাপেক্ষে আরেক রকমের ঘটনা হয়েছে, এই দুইটার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করতে চাই, একটা সমীকরণ দাঁড় করতে চাই, যেন আমি বালকের ঘটনাটার এক্সপ্লেনেশন শুনলে বালিকার ঘটনাটার এক্সপ্লেনেশন কি হইতে পারে সেটা বের করতে পারি, অথবা বালিকার ঘটনার এক্সপ্লেনেশন জানলে বালকের ঘটনাটা কি হতে পারে সেটা বের করতে পারি। এর জন্য আমার দরকার কিছু ল, কিছু সূত্র। বালকের ঘটনা আর বালিকার ঘটনা, বালিকার ঘটনার মান বসানোর জন্য বালিকার ঘটনার মান পাই, বালিকার ঘটনার মান বসানোর জন্য বালকের ঘটনার মান পাই। এই ল গুলাকে বলা হয় ট্রান্সফরমেশন ল। এক কাঠামোর ঘটনার সাপেক্ষে আরেক কাঠামোর ঘটনা বর্ণনা করব। স্বাভাবিক লটার নাম কি? ট্রান্সফরমেশন ল। এক কাঠামো থেকে আরেক কাঠামোতে ট্রান্সফর্ম করব ভ্যারিয়েবল গুলাকে বা চলক গুলাকে। তো আমরা এই যে দেখো, এখানে বালককে দেখতেছি, বালিকাকে দেখতেছি। আমরা আমাদের এইচএসসি লেভেলে এবং অ্যাডমিশন লেভেলে মডার্ন ফিজিক্সের সব থেকে সিম্পলেস্ট ফর্মটা অ্যাকচুয়ালি পড়ি। আমাদের এই ফর্মে মানে আমাদের সিলেবাসেই আসছে পাঠ্যক্রমে এতটুকু পর্যন্ত, যে এই যে এক কাঠামোর সাপেক্ষে আরেক কাঠামোর যে ঘটনাটা এক্সপ্লেন করব, এই ঘটনাটা এক্সপ্লেন করার সময় এক কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামো কি বেগে চলবে? সমবেগে চলবে। কি বেগে চলে যাবে? সমবেগে চলে যাবে। তুমি বলতে পারো ভাইয়া ত্বরণে চললে যাবে না? যাবে, অবশ্যই ত্বরণে চললেও সেখানেও আপেক্ষিকতা আছে, বাট ওইটা আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলে নাই।
এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলে যদি এটা দিত, এটা দেখা যেত আমাদের ম্যাথস গুলা, কনসেপ্ট গুলো আরো অনেক কমপ্লিকেটেড হয়ে যেত। এটা তোমরা ধরো হায়ার স্টাডিজে হয়তো সামনে আরো পড়বা, যাদের এই পার্টিকুলার ফিল্ডে পড়াশোনার ইচ্ছা আছে। হতে পারে ফিজিক্স নিয়ে যারা অনার্স করতেছো তাদের ক্ষেত্রে হয়তো এই জিনিসগুলো প্রযোজ্য হবে। ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং এগুলো লাগে না, ইঞ্জিনিয়ারিং এর সমবেগ পর্যন্তই কাজ হয়ে যায়। সমবেগে এক কাঠামোর সাপেক্ষে আরেক কাঠামো সমবেগে যাচ্ছে, অতটুকু পর্যন্তই কাজ অ্যাটলিস্ট আমাদের সাবজেক্টের ক্ষেত্রে হয়ে গেছে। অন্যান্য সাবজেক্ট আমি যতটুকু জানি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তো যাই হোক, সো একটা কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামোর ঘটনা আমি এক্সপ্লেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো একটা কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামো আমরা কি ধরে নিব আমাদের আলোচনায় এই এক্সপ্লেনেশন বা ট্রান্সফরমেশন লগুলার ক্ষেত্রে? এক কাঠামো থেকে আরেক কাঠামো সমবেগেই চলবে, ত্বরণে চলবে না। কারণ ত্বরণে চলার কনসেপ্টই আমাদের সিলেবাস বহির্ভূত, সিলেবাসে আছেই সমবেগ পর্যন্ত। ঠিক আছে, তো এই যে সমবেগে চলা, এটা কিন্তু আমাদেরকেই সুবিধা করে দিল। কেমন? আমাদেরকেই কনসেপ্টগুলোকেই সুবিধা করে দিল। যাই হোক, তো ওই ধরা অনুসারেই আমরা, ওইটুকু সিলেবাস অনুসারে আমরা পড়ি যে এই কাঠামো থেকে আরেকটা কাঠামো সমবেগে বা ভি বেগে এগিয়ে যাচ্ছে। এখন একটা ঘটনা দরকার, ঘটনাকে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার পাখি, এটাকে আমি বলতেছি ঘটনা। এই পাখিটা ধরো উঠতেছে, ফিরতেছে, কিছু একটা করতেছে। এই পাখিটাকে বালকও অবজার্ভ করতেছে, বালিকাও। একটু আগে আমাদের বল ছিল না, বালক বলটা ক্যাচ ধরছে, ওই বলের জায়গায় চিন্তা করো পাখিটাকে। ঠিক আছে, তুমি সামনে আমার সাথে অনেকগুলা ম্যাথ করবা। ওই ম্যাথগুলোর সময় আমি তোমাকে তিনটা জিনিস জিজ্ঞেস করব। অবজারভার 1 কে, যেটাকে আমরা এস অবজারভার বলি, এস অবজারভার, এস মিন স্টেশনারি, হ্যাঁ, বা স্থির। অবজারভার 2 কে, মানে যেটা আমাদের গতিশীল অবজারভার, অবজারভারের বাংলা হচ্ছে পর্যবেক্ষক, এটাকে বলা হয় এস প্রাইম, এটা হচ্ছে গতিশীল। এন্ড আমি তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, ঘটনা কি? প্রতিটা ম্যাথ সামনে যখন আমরা করব আপেক্ষিকতা রিলেটেড, বেশিরভাগ ক্ষেত্রেই এই তিনটা জিনিস যারা ডিফাইন করতে পারে, এস কাঠামোকে, এস প্রাইম কাঠামোকে, ঘটনা কি, এই তিনটা জিনিস যদি আলাদা করতে পারে তাইলে তার ম্যাথ ওখানেই হাফ সলভড। বাট বেশিরভাগ স্টুডেন্টই স্ট্রাগল করে, ওরা গুলাই ফেলে কি এটা কি এস কাঠামো নাকি এটা এস প্রাইম কাঠামো, এইগুলোর মধ্যেই গুলাই ফেলে। তো বি অ্যাওয়্যার যে সামনে এই জিনিসগুলা তোমাদের আলাদা হবে। কয়টা জিনিস? তিনটা জিনিস, এস কাঠামো, এস প্রাইম কাঠামো, ঘটনা। এই তিনটে জিনিস আইডেন্টিফাই করতে পারছো, তুমি সূত্র অ্যাপ্লাই করে ডেফিনেটলি ম্যাথ করে দিয়ে আসতে পারো, ভুল যাওয়ার চান্সেস নাই, মানে কনসেপ্টগত আর ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে কয়টা এলিমেন্টস থাকবে? তিনটা এলিমেন্টস, একটা এস কাঠামো, একটা এস প্রাইম কাঠামো, আর একটা কি ঘটনা। সকল ম্যাথে সামনে তুমি দেখবে এগুলোই আছে। যাই হোক, সো আমার এটা এস কাঠামো, এটা এস প্রাইম কাঠামো, আর এই পাখিটাকে আমি ধরলাম ঘটনা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা তো বলছি আমাদের এই আলোচনায় ভিটাকে সমবেগী কনসিডার করা হয়, এটাই আমাদের সিলেবাসে আছে। এখন আমরা এই পাখিটাকে এক্সপ্লেইন করতে চাই বালকের সাপেক্ষেও বালিকার সাপেক্ষেও, এন্ড দেন তাদের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাই যে বালকের সাপেক্ষে যদি ভ্যালুটা এরকম হয়, বালিকার সাপেক্ষে ভ্যালুটা কিরকম। তো আমরা এই যে পাখিটা কতটুকু ডানে সরে আছে, আমরা এখানে ধরে নিছি কিন্তু বালকটা কি এক্স অক্ষ বরাবর গতিশীল, বি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর হতে পারতো, জেড অক্ষ বরাবর হতে পারতো, এটা তো সমস্যা নেই। আমরা একটা দিয়ে করব, পরে আমি বলে দিব ওয়াই অক্ষ বরাবর গেলে কি হইতো, জেড অক্ষ বরাবর গেলে কি হইতো। খুব একটা চেঞ্জ না, খালি একটু ফর্মুলা একটা এক্স অক্ষের বেলায় অথবা ওয়াই অক্ষের বেলায় তখন হইতো, ওটা আমি দেখাই দিব সামনে, কোনো সমস্যা নেই। আপাতত আমরা বালকের সাপেক্ষে বালিকার সাপেক্ষে বালকটা কি বেগে গতিশীল, ভি সমবেগে গতিশীল এবং কোন অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর গতিশীল, এতটুকুই ধরে নি। কেমন? আচ্ছা, এখন এই যে এই পাখিটা ধরো এই পজিশনে আছে, পাখিটা বালিকা থেকে কতটুকু দূরে আছে এইটাকে আমরা বের করতে পারবো না? এটাকে আমরা বের করতে পারবো, ইজিলি বের করতে পারবো। এটা কতটুকু, এই স্থানাঙ্কটা কতটুকু, ওয়াই অক্ষ থেকে এই স্থানাঙ্কটা কতটুকু, এই স্থানাঙ্কটাকে আমরা বলতে পারি এক্স, এই স্থানাঙ্কটা আমরা বলতে পারি কি এক্স, এক্স পরিমাণের দূরে আছে। সবসময় মাথায় রাখবা, এস কাঠামো থেকে যখনই কোনো মান মাপতেছো, স্থানাঙ্ক হোক, বেগ হোক, ত্বরণ হোক, যাই মাপতেছো, স্থির কাঠামোর সাপেক্ষে যখন মাপতেছো, তখন এগুলোকে নন প্রাইম ভ্যালু হিসেবে প্রকাশ করো। নন প্রাইম মানে কি? প্রাইম আছে, কোনো প্রাইম আছে, প্রাইম নাই। এই সেম জিনিসগুলোই ধরো গতিশীল কাঠামো থেকে মাপবা, মানে এস প্রাইম কাঠামো থেকে। ধরো এই যে পাখির ভুজটা তুমি মাপতে চাও, একটু আগে তো মাপছো বালিকার সাপেক্ষে, এখন এটা তুমি মাপতে চাচ্ছ কার সাপেক্ষে? এটা তুমি মাপতে চাচ্ছ বালকের সাপেক্ষে। তো এই ডিস্টেন্সটা এখান থেকে যে এতটুকু, এই যে ডিস্টেন্সটা বালক থেকে কতটুকু দূরে আছে, এটাকে আমরা বলবো এক্স প্রাইম, দুটি আছে। ঠিক আছে, তাহলে তুমি চলক দেখেও যেন বুঝে যাও এটা আসলে কার সাপেক্ষে মাপা। এক্স হচ্ছে কি সবসময় এক্স ওয়াই জেড, এগুলো যেগুলোতে প্রাইম নাই সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে স্থির কাঠামোর সাপেক্ষে মাপা জিনিস। আর যেগুলো প্রাইম সহ ভ্যালু, যে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এগুলো সবসময় কি গতিশীল কাঠামোর সাপেক্ষে মাপা জিনিস। ঠিক আছে,
ক্লিয়ার? বালক যদি মাপে তাহলে হচ্ছে প্রাইম, আর বালিকা যদি মাপে তাহলে হচ্ছে নন প্রাইম। ঠিক আছে, আমার এই ঘটনায়। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ বালকের সাপেক্ষে পাখিটা কত দূরে এবং বালিকার সাপেক্ষে পাখিটা কত দূরে। তুমি যদি বালকের কাছে জিজ্ঞেস করো পাখিটা কোথায় আছে, বালক বলবে এই ভ্যালু, বালিকার কাছে জিজ্ঞেস করলে এই ভ্যালুটা বলবে। তোমার কাজ হচ্ছে এই দোনোজনের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করা, অর্থাৎ এক্স কাঠামোর ভ্যালু জানলে যেন এক্স এর ভ্যালু জানলে যেন এক্স প্রাইম বের করতে পারো, এক্স প্রাইমের ভ্যালু জানলে যেন এক্স বের করতে পারো। খেয়াল করে দেখো আমাদের এই ঘটনা যখন শুরু হয়েছিল তখন বালক আর বালিকা কি একই জায়গায় ছিল, একই পজিশনে ছিল, তাই না? এন্ড যতই সময় গেছে বালক ভি সমবেগে সামনের দিকে এগিয়ে গেছে। কতটুকু সময় সামনের দিকে এগিয়ে গেছে এইটা হচ্ছে বালক মানে ঘটনার সময়কাল, বা এভাবে চিন্তা করা যেতে পারে যে কতটুকু টাইম বালককে তুমি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, এটাকে ধরো তুমি একটা ভ্যালু হিসেবে ধরে নাও, এটাকে তুমি ধরে নাও টি সময়। এই বালিকা থেকে বালকটা কত সময় পর্যন্ত যেতে পারলো, ধরো টি সময় যেতে পারলো, যেই মুহূর্তে তুমি মাপতেছো ঘটনার জিনিসপত্র সেই সময়টা কতটুকু সময় পরে, মানে একই সাথে থাকার কতটুকু সময় পরে, এটাকে ধরে নিছো কি তুমি টি সময় পরে। তাহলে দেখো তো টি সময় যদি যাইতে দাও ভি বেগে গেছে, আমরা সবাই জানি সমবেগ যদি এস হয় তাহলে এস সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি এস হয় তাহলে এস ইজ ইকুয়াল টু কি ভিটি, সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। তাহলে বালিকা থেকে বালকের ডিস্টেন্স কতটুকু, ভিটি না, বালিকা থেকে বালকের ডিস্টেন্স হচ্ছে ভিটি পরিমাণ। তাহলে এই ডিস্টেন্সটা কতটুকু, এই ডিস্টেন্সটা হচ্ছে ভিটি। তো তোমার কাছে যদি বলে এখন এক্স আর এক্স প্রাইমের মধ্যে রিলেশনশিপ বের করতে, খুবই সহজ না? তুমি কিন্তু জানো এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে এক্স প্রাইম, আর এতটুকু হচ্ছে ভিটি। তাহলে দেখাই যাচ্ছে ক্লিয়ারলি যে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়। সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা হলো এক্স ইজ ইকুয়াল টু কি এক্স প্রাইম প্লাস ভিটি। লেখা যায় না? লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়, রাইট? সো আমরা এইভাবে লিখে ফেলতে পারবো কিনা? লিখে ফেলা যাবে, যাবে। তাহলে এখন এখানে এই যে লটা, এই যে সম্পর্কটা আমি লিখলাম, এইটাই কিন্তু ট্রান্সফরমেশন ল। বা ট্রান্সফরমেশন ল হিসেবে তুমি যখন তাকে স্বীকৃতি দিবা, ট্রান্সফরমেশন লগুলো তো আমার তোমার দেওয়া না, ট্রান্সফরমেশন লগুলো বিজ্ঞানীর দেওয়া। তো আমরা দুইটা ট্রান্সফরমেশন ল পড়বো, একটা হচ্ছে গ্যালিলিও কর্তৃক প্রদত্ত ট্রান্সফরমেশন ল, সামনে আরেকটা পড়বো সেটা হচ্ছে লরেন্স কর্তৃক প্রদত্ত ট্রান্সফরমেশন। তো প্রথমে গ্যালিলিও কর্তৃক প্রদত্ত, এটা তো আমরা আমাদের মতন লিখছি এক্স আর এক্স প্রাইমের সম্পর্ক, কিন্তু গ্যালিলিও যখন এই লটা প্রোভাইড করছে, গ্যালিলিও এই লটা প্রোভাইড করার সময় কয়েকটা জিনিস স্পেসিফিক ভাবে মানে খেয়াল রাখতে বুঝছি। সেটা হচ্ছে গ্যালিলিওর কর্তৃক প্রদত্ত, লিখো আমার সাথে সাথে, ব্লু কালারটা নেই, হ্যাঁ লেখো গ্যালিলিওর রূপান্তর, ট্রান্সফরমেশনের বাংলা হচ্ছে রূপান্তর। গ্যালিলিও রূপান্তর সূত্র তুমি যখন পড়বা তখন অবশ্যই কয়েকটা জিনিস মেক শিওর করতে হবে 100%, এই জিনিসগুলো সাবধান, হ্যাঁ কয়েকটা জিনিস মেক শিওর করতে হবে। সেটা হচ্ছে তোমরা গতিশীল কাঠামোর জিনিস বের করবা স্থির কাঠামোর জিনিসকে ব্যবহার করে, মানে ফাংশন অফ স্থির কাঠামোর জিনিস এভাবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এখন এখানে এই যে এই লেখাটা দিয়ে লিখছি আমি কারেন্টলি, এটাতে আসলে কাকে বের করছি, কাকে ব্যবহার করে। এখানে দেখো আমার সমান সমানের বাম পাশে এককভাবে কে আছে, স্থির কাঠামোর জিনিস। সমান সমানের ডান পাশে কে আছে, গতিশীল কাঠামোর জিনিস। এইভাবে লেখলে হবে না, গ্যালিলিও রূপান্তর সূত্রে লিখতে হবে কিরকম ভাবে, লিখতে হবে এইরকম ভাবে, এক্স প্রাইম মানে গতিশীল কাঠামোর জিনিসটা আমি বের করতেছি, কাকে ব্যবহার করে, স্থির কাঠামোর জিনিস ব্যবহার করে, অর্থাৎ এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এইটা এক্সটাকে ওপাশে নিয়ে চিন্তা করলে এক্স মাইনাস ভিটি। ঠিক আছে, ক্লিয়ার? এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস ভিটি। কারণ এই জিনিসগুলো এভাবে শিখাই দিচ্ছি কেন, কারণ তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এটা আর এটা তো একই জিনিস, পক্ষান্তর করলেই হয়ে যায় না, এখানে ব্যাপার আছে, এখানে কিছু ঝামেলা আছে, সেজন্যই এভাবে করাচ্ছি। গ্যালিলিও রূপান্তর সূত্র ঠিক বিজ্ঞানী গ্যালিলিও যেভাবে দিয়ে গেছেন সেভাবেই দিতে হবে। জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের আসতে পারে গ্যালিলিও রূপান্তর সূত্রগুলো লিখো, তখন তুমি যদি এইটা লিখে দাও 100% কাটা খাবা, স্যাররা কিন্তু নাম্বার দিবে না, তোমার এক্স্যাক্টলি এই ফরম্যাটেই লিখতে হবে। ঠিক আছে, এক্স প্রাইমটাকে বামে, এক্স বা নন প্রাইম গুলোকে ডানে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অলওয়েজ এই জিনিসটা ক্রস চেক দিবা নিজেকে সব সময়, সমান সমানের এক পাশে থাকবে প্রাইম রাশিগুলা, সমান সমানের আরেক পাশে থাকবে নন প্রাইম রাশিগুলা। এখানে আরেকটা কথা একটু বলে রাখি ভাইয়া, এই যে এখানে একটা ভি সমবেগ ছিল না,
এই ভিটাকে কিন্তু আবার ভাবিও না এটা বালিকার কাঠামোর সাপেক্ষে মাপা ভি। অনেকেই ভাবতে পারে কারণ ভি এর উপরে কোনো প্রাইম নেই। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে প্রাইম ছাড়া যেটা দেখবা সেটাই বালিকার সাপেক্ষে মাপা। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে সত্য হলো, ভি এর ক্ষেত্রে না। ভিটা হচ্ছে আপেক্ষিক বেগ। বালিকার সাপেক্ষে বালকের আপেক্ষিক বেগ বললেও এটা ভুল না, আবার বালকের সাপেক্ষে বালিকার আপেক্ষিক বেগ বললেও এটা ভুল না। এটা এমন না যে শুধুমাত্র বালিকার সাপেক্ষেই বালকের আবেগে, কারণ তোমাদেরকে একটু আগেই বলছি যেই বেটা গতিশীল সে বেটাও নিজেকে কি হিসেবে দেখে, 0 মিটার পার সেকেন্ডের হিসেবে চিন্তা করে। তাহলে বালককে তুমি যদি জিজ্ঞেস করো যে এই বালক তুমি কি গতিশীল, বালক বলবে না আমি তো স্থির। তো তাহলে কি হচ্ছে বালক? তো বালক বলবে যে আমি স্থির আছি, বালিকা ভি বেগে পিছনের দিকে যাচ্ছে। বালক এই অ্যান্সারটা তোমার দিবে, বালক এই অ্যান্সার তোমার দিবে। তো বালকের সাপেক্ষে বালিকা বরং ভি বেগে পেছনের দিকে গতিশীল। ঠিক আছে, মানে যতই সময় যায় ততই কি বালিকা পিছনে প্রতি 1 সেকেন্ডে কি ভি মিটার পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই কারণে বালক তোমাকে এই কথাটা বলবে। তো ভি কিন্তু কোনো কাঠামোর স্পেসিফিক না, বরং দুই কাঠামোর একটা মিউচুয়াল রাশি। ক্লিয়ার? যেমন এক্স শুধু বালিকার সাপেক্ষে মাপা জিনিস, এক্স প্রাইম শুধু বালকের সাপেক্ষে মাপা জিনিস, তেমনি ভিকে কিন্তু তুমি বলতে পারো না বালকের সাপেক্ষে মাপা জিনিস বা বালিকার সাপেক্ষে মাপা জিনিস। এটা হচ্ছে দুই কাঠামোর একটা আপেক্ষিক জিনিস, রিলেটিভ টার্ম। ক্লিয়ার? সো এই ভিটা ছাড়া বাকি যত চলক আছে সবগুলো চলকের ক্ষেত্রে প্রাইম মানি বালকের মাপা, নন প্রাইম মানি বালিকার মাপা। এভাবে চিন্তা করবা, কেমন? ঠিক আছে। আরেকটা জিনিস কি বললাম রূপান্তর সূত্রের বেলায়, রূপান্তর সূত্রে যেমন এই যে একটা লিখলাম গ্যালিলিও রূপান্তর সূত্র, এই একই কথা যেটা গ্যালিলিওর রূপে যখন লিখলাম, সমান সমানের এক পাশে কি থাকবে? প্রাইম জাতীয় জিনিসপত্র। যদি শুধু গ্যালিলিও রূপান্তর সূত্র তাহলে সমান সমানের বাম পাশে থাকবে প্রাইম জাতীয় জিনিসপত্র, আর ডান পাশে থাকবে নন প্রাইম জিনিসপত্র। এখন ডান পাশের কোন কোন জিনিসগুলোকে আমি চিন্তা করছি? এক্স এবং টি, নট ভি। কারণ ভি তো আমি বললাম ভি বালকেরও না বালকেরও না, সো ভি নিয়ে চিন্তা নেই। ভি ছাড়া বাকি যারা আছে তাদের ক্ষেত্রে আমার এখানে ভুল গেছিল কোথায় বলো? আমার এখানে ভুলটা কোথায়? আমার এই লেখাটাতে ভুলটা কোথায়? একটু আগে যে কথা বলছি সেই কথা অনুসারে আমার এটা ভুল। আমার এটাতে বাম পাশে নন প্রাইম, ডান পাশে একটা প্রাইম একটা নন প্রাইম। টিটা কি নন প্রাইম, ভি নিয়ে কিন্তু কথা বলিনি, কিন্তু টি এর দিকে তাকাও। তাহলে জিনিসটা কি হয়ে গেল? সমান সমানের এক পাশে শুধু প্রাইম থাকা যাবে, শুধু নন প্রাইম থাকা যাবে, এটা বলছি না একটু আগে? তাহলে আমার এখানের মোতাবেক এটার ভুল কোথায়? এটার ভুল হচ্ছে এখানে নন প্রাইম। ঠিক আছে, একটা জিনিসই আছে নন প্রাইম আছে, ফাইন। এখানে সবই প্রাইম থাকা উচিত ডান পাশে। এক্স প্রাইম প্রাইম ঠিক আছে, কিন্তু টি তো আর প্রাইম না, এইখানে কাটাটা খাইছি। ঠিক আছে, কাটাটা কোথায় খাইছি? এখানে, ভিতে না কিন্তু। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। তাহলে গ্যালিলিও রূপান্তর সূত্র একটা শিখে ফেলছি, গ্যালিলিও রূপান্তর সূত্র একটা শিখে ফেলছি। এই সূত্র শিখে কি লাভ? এই সূত্র শিখে লাভ হলো এখন সে তোমাকে বললো এক কাঠামো সাপেক্ষে আরেক কাঠামো 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ভি এর ভ্যালু দিয়ে দিচ্ছে। গতিশীল কাঠামো থেকে ঘটনাটির, ধরো স্থির কাঠামো থেকে ঘটনাটি 10 মিটার দূরে হলে গতিশীল কাঠামো থেকে 2 সেকেন্ড পরে ঘটনাটি কত মিটার দূরে জানতে চাইলো। তার মানে তোমার কাছে বেসিক্যালি ভি দিয়ে দিছে, এক্স দিয়ে দিছে, টি দিয়ে দিছে, এক্স প্রাইম জানতে দিছে। বের করা যাবে না? যাবে। এক কাঠামোর সাপেক্ষের ঘটনা জানছো, অন্য কাঠামোর সাপেক্ষের ঘটনা জেনে ফেলতে পারছো। তাহলে এই লয়ের সুবিধা কি? এক্স টি জানলে এক্স প্রাইম জেনে ফেলা যায়। ঠিক আছে, এখন শুধু বলতে পারো ভাই আমরা কি শুধু ডানে কতটুকু সেটাই বের করব, অন্য কিছু বের করবো না? হ্যাঁ, অন্য কিছু বের করব। এই যে পাখি বা ঘটনাটা আছে, এই পাখি বা ঘটনাটা কতটুকু উপরে আছে, কোটি কতটুকু, সেটাও কিন্তু বের করা যায়। সেটা যদি বালিকা মাপে, খেয়াল করে দেখো তো দুইজনের হাইট কি সেম না? দুইজনের হাইট সেম, মানে সেম লেভেলে আছে। তুমি বলতে পারো ভাইয়া সবসময় কিরকম সেম লেভেলে থাকবে? আমার দেখা আমি এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলে যত ম্যাথ করেছি সবগুলোতেই সেম লেভেলে ছিল। তারপরও আমি সামনে তোমাদেরকে দেখাই দিব যদি সেম লেভেলে না থাকে, কোনাকুনি যায়, এইসব যদি হয় তাহলে হবেটা কি, চেঞ্জটা কোথায় হবে সেটা আমি তোমাদের বলে দিব। ঠিক আছে, বলে এবং সূত্রগুলোর কারেকশন বা মডিফিকেশন দিয়ে দিব। কিন্তু আমার লেভেলে আমি এখন পর্যন্ত এইচএসসি এবং অ্যাডমিশন যত কঠিন ম্যাথই করাইছি না কেন, সব জায়গায় আমি দেখছি সেম লেভেলেই থাকে। যাই হোক, সো আমরা এই যে এই পাখিটা আছে, পাখিটা বালিকা থেকেও যতটুকু উপরে আছে, কারণ সেম লেভেলে দুজনের হাইট সেম, ফ্লোর সেম, যতটুকু উপরে আছে বালক থেকেও কিন্তু ততটুকুই উপরে আছে, তাই না? বালক থেকেও কিন্তু ততটুকুই উপরে আছে, তাই না? একই পরিমাণ উপরে। তাহলে আমি ওয়াই দিয়ে যদি চিন্তা করি, তাহলে এখানে যদি আমি এই ডিসটেন্সটাকে কতটুকু লিখি, ওয়াই লিখি, এখানে এতটুকুটাকে আমি কি লিখবো?
ওয়াই প্রাইম যদি লিখি তাহলে ওয়াই আর ওয়াই প্রাইমের মধ্যে কোনো বেসিক্যালি পার্থক্য নেই, সেম সেম হাইট, তাই না? সেম হাইট হয়েছে, হ্যাঁ সেম হাইট, একটু উপরে পর্যন্ত যাবে এই পর্যন্ত সেম হাইট, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখানে যখন লিখবা অবশ্যই অবশ্যই ভাইয়া এই জিনিসটা মেনটেন করবা, বাম পাশে ওয়াই প্রাইম থাকবে, ডান পাশে ওয়াই থাকতে হবে। কখনো এরকম করিও না ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম, তোমার কাছে মনে হইতে পারে একই, কিন্তু এটার জন্য কিন্তু কাটা দিয়ে দেয়, এরকম অজস্র ঘটনা আমি দেখছি, ঠিক আছে? তো এটা সাবধান। ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, গ্যালিলিও রূপান্তর সূত্র যখন লিখছো সমান সমান এর বাম পাশে প্রাইম, ডান পাশে থাকবে নন প্রাইম, মানে নন প্রাইম থেকে প্রাইম বের করতেছি আর কি, ঠিক আছে? এন্ড জেড, জেড মানে কি? জেড অক্ষ কতটুকু সামনে আছে বা পেছনে আছে। এখানে এই বালক বলো, বালিকা বলো, ঘটনা বলো, সবাই বোর্ডের মধ্যে লেফটে আছে, মানে জেড অক্ষ বরাবর কারোই কোনো স্থানাঙ্ক নাই। এখানে আসলে জেড অক্ষ বরাবর একটা স্থানাঙ্ক থাকতো, ভেতরে চলে গেলে একটা স্থানাঙ্ক থাকতো, তাই না? জেড অক্ষ বরাবর এই পাশেও নাই, ভেতরেও নাই, তার মানে জেড অক্ষ বরাবর ভ্যালু জিরো আর কি আমার এই ক্ষেত্রে। কিন্তু আমি তো বলছি যে তোমাদের ক্ষেত্রে যে কোনো একটা অক্ষ বরাবরই গতিশীল হবে, যেমন ওয়াই এর ক্ষেত্রে কি ওয়াই অক্ষ বরাবর গতিশীল ছিল বালক, শুধু এক্স অক্ষ বরাবর গতিশীল না, শুধু এক্স করে যে কোনো একটা অক্ষ বরাবর গতিশীল, জেড অক্ষ বরাবরও কিন্তু বালকের কিন্তু গতি নেই, এমন কিন্তু না যে বালকটা যাওয়ার সময় এইভাবে কোনাকুনি যাচ্ছে, তাই না? তো আলটিমেটলি জেড এর ভ্যালু যদি বালিকার সাপেক্ষে মাপো, এই পাখিটার জেড এর ভ্যালু এটা যদি জেড আসে, বালকের সাপেক্ষে যদি মাপো এটা যদি জেড প্রাইম আসে, মানে বালক বালিকার সাপেক্ষে ঘটনার পাখিটা কতটুকু সামনে বা পিছনে, বালকের সাপেক্ষে কতটুকু সামনে বা পিছনে, এগুলো যদি মাপো জেড আর জেড প্রাইম দ্বারা, এটার ক্ষেত্রে দেখবা দুইটা সেমই আসছে, কারণ জেড অক্ষ বরাবর কোনো গতি নাই। হ্যাঁ, তো লিখবো কি জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড, জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। আরেকটা জিনিস লিখতে হবে, সেই আরেকটা জিনিস হলো টাইম। বালিকার সাপেক্ষে পাখিটা যতক্ষণ উড়বে, বালকের সাপেক্ষে পাখিটা কি তার চেয়ে কম না বেশি উঠবে? নর্মালি কি হওয়া উচিত চিন্তা করে বলো। বালিকার সাপেক্ষে পাখিটা যতক্ষণ উঠতেছে, বালকের সাপেক্ষে পাখিটা কিন্তু সেম টু সেম টাইমে উঠতেছে, তাই না? তার মানে সময় হিসেবেও যদি চিন্তা করো, বালিকার সাপেক্ষে টাইমটা যদি টি হয়, বালকের সাপেক্ষে টাইমটা যদি টি প্রাইম হয়, তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু টি, ঠিক আছে? ঘটনার সময়কাল, ঘটনার সময়কাল বালক যা মাপবে বালিকাও তাই মাপবে। এই জিনিসটাকে এভাবে বলা যেতে পারে, ধরো তুমি আসো ঢাকায়, তো তুমি ঢাকায় আছো, তুমি বাসায় আছো ঢাকায়, তোমার এক ফ্রেন্ড পরীক্ষা দিতে গেল, তোমার এক ফ্রেন্ড বললো আজকে ওর 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা। তো এমন কি হবে যে তুমি বাসায় থেকে দেখতেছো ওর পরীক্ষা 10টা থেকে 12:30 পর্যন্ত হচ্ছে, বাসা থেকে মনে হচ্ছে, আর ওর পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 12টা পর্যন্ত, মানে এমন তো হবে না ওর 2 ঘন্টা তোমার 2.5 ঘন্টার সমান, ওর 2 ঘন্টা তোমারও 2 ঘন্টারই সমান। তুমি ওই 2 ঘন্টা তো পরীক্ষা দাও নি, অন্য কিছু করছো, কিন্তু 2 ঘন্টাই তো তুমি যে ওই 2 ঘন্টা পরিমাণ সময়ই তো ব্যয় করছো, তাই না? এই জিনিসটা কিন্তু গ্যালিলিও রূপান্তর সূত্র অনুসারে বললাম, সামনে এই জিনিসটারও ব্যতিক্রম আমরা দেখতেছি, আসতেছে, এই জিনিসগুলো আসতেছে। গ্যালিলিও রূপান্তর সূত্র ক্লাসিক্যাল মেকানিক্সেরই রূপান্তর সূত্র, ক্লাসিক্যাল মেকানিক্স যেটা আমরা নিউটনের সায়েন্সে পড়ছি, মানে যেটা 1900 সালের আগের। আমরা কিন্তু এখন ক্লাসিক্যাল মেকানিক্সেই আছি, মডার্নে কিন্তু ঢুকি নাই, ঢুকবো। তো এই হচ্ছে 4টা ল লিখছে, 1 2 3 4, এগুলো আসে জ্ঞানমূলকে, যে গ্যালিলিও রূপান্তর সূত্রগুলো লিখো। গ্যালিলিও রূপান্তর সূত্রগুলো লিখতে বললে এই 4টা সিরিয়ালি লিখে দিবা, ঠিক আছে? আরেকটা জিনিসও আসে, আরেকটা জিনিস হচ্ছে বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র লিখো, বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র। বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র, এইটা যদি তোমাদের কাছে আসে, বেসিক্যালি আমরা এতক্ষণ কি করছি, প্রাইমের জিনিসপত্রগুলো বের করছি নন প্রাইমকে ব্যবহার করে। এখন আমরা উল্টাটা করব, অর্থাৎ নন প্রাইমকে বের করব প্রাইমকে ব্যবহার করে। তাহলে নন প্রাইমকে যদি বের করি, অনেকেই ভাবতে পারো ভাইয়া পক্ষান্তর করে দিলেই হয়ে যায়। নো, এই ভুলটা করা যাবে না, পক্ষান্তর করে দিলেই ভুলটা করবা। কেন ভুলটা করবা বলি, ধরো কেউ পক্ষান্তর করার চিন্তা ভাবনা করলা, পক্ষান্তর করার চিন্তা ভাবনা করলে সে কি করবা, সে এখানে এক্সটাকে এক পাশে রেখে এক্স ইজ ইকুয়াল টু লিখতে এরকম এক্স প্রাইম প্লাস ভিটি। তাহলে ভুলটা যেত কোথায়, নিজেরা ধরতে পারছো কোথায় ভুলটা যাইতো? সমান সমানের এক পাশে প্রাইম জাতীয় রাশি, আরেক পাশে নন প্রাইম রাশি জাতীয় রাশি থাকার কথা ছিল, কিন্তু সমান সমানের ডান পাশে এখানে নন প্রাইমও আছে, প্রাইমও আছে, প্রাইমও আছে, নন প্রাইমও আছে। এক্স প্রাইমটা নন প্রাইম আর টিটা হচ্ছে নন প্রাইম, তো এইটাতে ভুল যেত, এইটার কারণে কাটা খাই যেত। তাহলে করণীয় কি,
তাহলে পক্ষান্তর যদি না করতে পারি, পক্ষান্তর করলে ভুল যায়, তাহলে করণীয়টা কি? করণীয়টা আমি দেখাচ্ছি একটা টেকনিকের মাধ্যমে দেখাচ্ছি। এই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করলে নট অনলি গ্যালিলিও রূপান্তর সূত্র বাট অলসো সামনে যে লরেন্স রূপান্তর সূত্র আসতেছে সেখানেও তুমি সেফ থাকবা। দেখো টেকনিকটা, সেটা হচ্ছে কি, যে কোনো নন প্রাইমকে তুমি চেঞ্জ করে দিবা প্রাইম দ্বারা। যে কোনো নন প্রাইমকে তুমি চেঞ্জ করে দিবা প্রাইম দ্বারা, এবং যে কোনো প্রাইমকে তুমি চেঞ্জ করে দিবা নন প্রাইম দ্বারা। তুমি একটাই শিখে গেছো পরীক্ষা হলে, শুধু রূপান্তর সূত্র শিখে গেছো, বিপরীত রূপান্তর সূত্র শিখে যাওনি, কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষা হলে বের করতে পারবা। তোমার খালি করণীয় হচ্ছে যেটাই শিখে গেছো সেটার প্রাইম গুলোকে নন প্রাইম দ্বারা পরিবর্তন, এবং নন প্রাইম পাইলে সেটাকে প্রাইম দ্বারা পরিবর্তন করব। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে তোমার কি করতে হবে, ভি কে মাইনাস ভি দ্বারা পরিবর্তন করতে হবে, ভি কে মাইনাস ভি দ্বারা প্রতিস্থাপন করতে হবে। দেখো শিখাই দিই তোমাদের। দেখো আমি এটাই শিখে গেছি, আমি বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র ধরে নাও আমি পারি না, আমি এখন এইটা থেকে ওইটা দাঁড় করাবো। কি করব? আচ্ছা এক্স প্রাইম আছে, ভাইয়া তো বলছে প্রাইম পাইলে নন প্রাইম লিখে দিতে, এক্স প্রাইম কে এক্স দ্বারা লিখে দিব, ইজ ইকুয়াল টু এক্স আছে, এক্স কে কি লিখে দিব, এক্স প্রাইম লিখে দিব, কারণ নন প্রাইম পাইলে প্রাইম দিতে বলছে ভাইয়া। মাইনাস ভি আছে, তাহলে মাইনাস ভি কে ভাইয়া বলছে মাইনাস ভি লিখতে, তো ভি এর জায়গায় মাইনাস ভি লিখে দিলাম, ঠিক আছে। এন্ড টি আছে, টি কে নন প্রাইম, তাহলে প্রাইম দ্বারা লিখে দিব। তাহলে কি করছি, প্রাইম পাইলে নন প্রাইম বসাইছি, নন প্রাইম পাইলে প্রাইম বসাইছি, ভি পাইলে মাইনাস ভি বসাই, জাস্ট এতটুকুই করছি। এতটুকু করলে কি আসলো আমার ফাইনালি, কি আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, নাকি মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে যখন প্লাস চলে আসছে জিনিসটা কি দাঁড়াইলো, জিনিসটা দাঁড়াইলো এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম। ব্যাস এটাই হয়ে গেছে আমার কি, বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র। পার্থক্য কি, খুবই সামান্য। আমি আগে যেটা লিখছিলাম একই রকমই ছিল, খালি ওখানে টি ছিল, টি প্রাইম ছিল না, টি ছিল, টি প্রাইম ছিল না। তো এইটার কারণেই তুমি কাটা খেয়ে যেতা, ঠিক আছে, খুবই সামান্য পার্থক্য, ঠিক আছে, কিন্তু এটা খুবই সেন্সিটিভ কিন্তু, ঠিক আছে। আচ্ছা এরপরের গুলো তো সোজাই, এরপরের গুলো তো একদম দেখে দেখে করা যায়। ওয়াই প্রাইম পাইছি, ওয়াই প্রাইম পাইলে ওয়াই লিখে দিব, ইজ ইকুয়াল টু ওয়াই পাইছি, ওয়াই পাইলে ওয়াই প্রাইম লিখে দিব, কারণ প্রাইম পাইলে নন প্রাইম দিতে হয়, নন প্রাইম পাইলে প্রাইম দিতে হয়। আবার এখানে দেখো জেড প্রাইম পাইছি, জেড লিখে দিব, জেড পাইছি, জেড প্রাইম লিখে দিব। তারপর এটা দেখো টি প্রাইম পাইছি, টি লিখে দিব, এন্ড টি পাইছি, টি প্রাইম লিখে দিব। শেষ হয়ে গেল বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তাহলে ফার্স্ট অফ অল দুইটা জিনিস মাথায় রাখতে হবে, গ্যালিলিও রূপান্তর সূত্র কি, নন প্রাইম থেকে প্রাইম বের করার জিনিস। বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র কি, প্রাইম থেকে নন প্রাইম বের করার জিনিস, ঠিক আছে, ক্লিয়ার। আর সমান সমানের এক পাশে কি শুধু প্রাইম থাকবে, আরেক পাশে শুধু নন প্রাইম থাকবে, মিক্সচার থাকতে পারবে না। এখন ভি কিন্তু এগুলোর ঊর্ধ্বে, ভি কিন্তু এগুলোর ঊর্ধ্বে, ভি কে আবার প্রাইম নন প্রাইমের আন্ডারে ফেলবে না, ঊর্ধ্বে এটা, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে, ক্লিয়ার, ওকে। আচ্ছা তো এই পর্যন্ত বুঝতে পারছি ভাইয়া, এ পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে এবার চলো সামনের দিকে আগানো যাক। এই পর্যন্ত যদি বুঝে থাকি এবার চলো সামনের দিকে আমরা আগাবো, কেমন, ডান? তাহলে আমরা কিন্তু এই সূত্রগুলোই পড়ছি মাত্র, আর এখানে যে এক্স কি, ওয়াই কি, জেড কি, এগুলো সব লেখা আছে, এগুলো তোমাদের নোট করা লাগবে না, আমি স্লাইড দিয়ে দিব, একবার চোখ বুলাই নিবা তাহলেই হবে। এগুলো এক্স কি তো বুঝেই যাচ্ছে, বালিকার সাপেক্ষে ঘটনার ভুজ, ঘটনা মিন্স পাখির ভুজ। ওয়াই কি, বালিকার সাপেক্ষে ঘটনার কোটি। জেড কি, বালিকার সাপেক্ষে ঘটনাটার জেড সহ, অর্থাৎ কতটুকু সামনে আছে বা পিছিয়ে আছে। টি কি, বালিকার সাপেক্ষে মাপা ঘটনাটার সময়, ঠিক আছে। প্রাইম গুলা দিলে খালি বালিকার সাপেক্ষেটা হয়ে যাবে বালকের সাপেক্ষে বা ছেলেটার সাপেক্ষে। এক্স প্রাইম কি, ছেলেটার সাপেক্ষে মাপা ঘটনাটার ভুজ। ওয়াই প্রাইম কি, ছেলেটার সাপেক্ষে মাপা ঘটনাটার কোটি। জেড প্রাইম হচ্ছে ছেলেটার সাপেক্ষে মাপা ঘটনাটার জেড সহ। টি প্রাইম কি, ছেলেটার সাপেক্ষে মাপা ঘটনাটার সময়। আরেকটা চলো কি, ভি, ভি কি স্থির কাঠামোর সাপেক্ষে গতিশীল কাঠামোটা যত সমবেগে গতিশীল সেটাই হচ্ছে ভি। এই চলকগুলার পরিচয় এখানে দেওয়া আছে, এই পরিচয়গুলো তোমরা ক্লাস শেষে একবার দেখে নিলেই হবে। তোমার পরবর্তীতে নোট খাতায় লিখে রাখলেও পারো, না রাখলেও এখানে স্লাইডে থাকলেও কোনো সমস্যা নেই, এটা বুঝলেই হয়।
ঠিক আছে, এগুলো লেখা লাগবে না কোনো জায়গায়। আচ্ছা, এবার আমরা আসবো এই সূত্রগুলো তো পড়ছি, যে গ্যালিলিও রূপান্তর সূত্র মাত্র, তাই না? এগুলো পড়ছি গ্যালিলিও রূপান্তর সূত্র, এই যে এই জিনিসটা পড়ছি গ্যালিলিও রূপান্তর সূত্রগুলো, প্রাইমগুলো বের করি নন প্রাইমকে ব্যবহার করে, বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র এগুলো পড়ছি। ঠিক আছে, নন প্রাইম বের করি প্রাইমগুলোকে ব্যবহার করে। সাবধান থাকতে হবে এই প্রাইমটার ব্যাপারে, টি এর উপরে প্রাইমটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে, এই জিনিসটা যেটা পড়ছি সেটা হচ্ছে শুধু কি বের করছি ভাইয়া, অবস্থান বের করছি, ঘটনাটার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক। শুধু কি আমরা ঘটনার অবস্থানই বের করব না, এই পাখিটার তো একটা বেগেও গতিশীল থাকতে পারতো, তার একটা এক্স অক্ষ বরাবর বেগ থাকতে পারতো, ওয়াই অক্ষ বরাবর বেগ থাকতে পারতো, জেড অক্ষ বরাবর বেগ থাকতে পারতো, তাই না? তার একটা ত্বরণও থাকতে পারতো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর ত্বরণও থাকতে পারতো। সেগুলোও আসলে বের করা যায়, সেগুলো আমরা বের করব। আমাদের এখন টার্গেট হলো সেগুলো বের করব। তোমাদেরকে একটা পেজ আমি জাস্ট স্ক্রিনশট নিতে একটু রেখে দিব, এগুলো এখন তোলা লাগবে না, কষ্ট হয়ে যাবে। এখন তোমরা জাস্ট স্ক্রিনশট নিবা এই পেজটা, এই পেজটা হচ্ছে যত রকমের পরিচয় আছে সব চলক এখানে আছে। আমরা অলরেডি এই পার্টটা কভার করছি, এই লাল পার্টটা কভার করছি এবং নিচের এই ব্ল্যাক পার্টটা কভার করছি। আমরা এখন এইগুলো শিখব, ভিএক্স, ভিওয়াই, ভিজেড। একটু বুঝে যাও, আচ্ছা স্ক্রিনশট নেওয়ার আগে একটু দেখে নাও ভিএক্স, ভিওয়াই, ভিজেড কি। আমরা পাখিটার কি বেগ থাকতে পারে না? পারে। বালিকা ওই বেগটা মাপতে পারে না? পারে। তো বালিকা যদি পাখির বেগ মাপে, পাখির এক্স অক্ষ বরাবর বেগ যদি মাপে, বালিকাটা পাখির এক্স অক্ষ বরাবর বেগ মাপলে ওই মাপটা হবে ভিএক্স। বালিকাটা পাখির ওয়াই অক্ষ বরাবর বেগ কত মাপছে, এটা হচ্ছে ভিওয়াই। বালিকাটা পাখির জেড অক্ষ বরাবর বেগ কত মাপছে, এটা হচ্ছে ভিজেড, যদি বালিকা মাপে। আর যদি বালক মাপে তাহলে এই মাপগুলোই হয়ে যাবে ভিএক্স প্রাইম, ভিওয়াই প্রাইম, ভিজেড প্রাইম। বালক যদি পাখিটার এক্স অক্ষ বরাবর একটা বেগ দেখে 2 মিটার পার সেকেন্ড, তাহলে ওইটা কিসের মধ্যে বসাবা? ভিএক্স প্রাইমের মধ্যে বসাবা, তাই না? মানে গতিশীল কাঠামো যদি মাপে। গেল, তাহলে এই পার্টটা শিখলি। আর ভিএক্স, ভিওয়াই, ভিজেড, ভিএক্স প্রাইম, ভিওয়াই প্রাইম, ভিজেড প্রাইম। একইভাবে পাখিটার ত্বরণ থাকতে পারে, পাখিটার ত্বরণ থাকতে পারে। পাখিটার যদি এক্স অক্ষ বরাবর ত্বরণ থাকে, আর এটা যদি বালিকা মাপে তাহলে এটা হচ্ছে এ এক্স। পাখিটার যদি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ থাকে, এটা যদি বালিকা মাপে সেটা হচ্ছে এ ওয়াই। পাখিটার যদি জেড অক্ষ বরাবর ত্বরণ থাকে সেটা হচ্ছে এ জেড, যদি বালিকা মাপে। যদি একই জিনিসগুলো আবার বালক মাপে, পাখিটার এক্স অক্ষ বরাবর ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, জেড অক্ষ বরাবর ত্বরণ, তাহলে এটা হচ্ছে এ এক্স প্রাইম, এ ওয়াই প্রাইম, এ জেড প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা এই চলকগুলোও আশা করি বুঝছি। মেয়েটা মাপলে নন প্রাইম, ছেলেটা মাপলে প্রাইম, দ্যাটস দ্য ডিফারেন্স, আর কিছু না। ঠিক আছে, ক্লিয়ার? এখন এখানে অনেকেই একটা প্যাচ লাগায়, সেই প্যাচটা কি জানো? আমরা কি বলছি, বালিকের সাপেক্ষে বালকের মানে স্থির কাঠামোর সাপেক্ষে গতিশীল কাঠামোর ত্বরণ থাকা যাবে? আমাদের সিলেবাসে অ্যালাউ করে? সিলেবাস এটা অ্যালাউ করে না, স্থির কাঠামোর সাপেক্ষে গতিশীল কাঠামোর ত্বরণ থাকা যাবে না। কিন্তু এটা কিন্তু বলি নাই পাখিটার ত্বরণ থাকা যাবে না। তো এইটা মাথায় রেখো, এই ত্বরণ কিন্তু পাখির ত্বরণ, এক কাঠামোর সাপেক্ষে আরেক কাঠামোর ত্বরণ না। পাখির বা ঘটনার ত্বরণ থাকতে পারে, ঘটনার ত্বরণ থাকতে পারে। আমাদের সিলেবাসের সুবিধার্থে, পড়াশোনার সুবিধার্থে একটা জিনিস অমিট করা হয়েছে কেবল, সেই জিনিসটা কি, এক কাঠামোর সাপেক্ষে আরেক কাঠামোর ত্বরণ থাকা যাবে না, কিন্তু ঘটনার ত্বরণ থাকতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? অনেকেই ডিসকাশন গ্রুপে এটা প্রশ্ন করবে বা করে বিগত ব্যাচগুলো, যে ভাইয়া ত্বরণ তো বলছিলেন থাকা যাবে না, এখানে ত্বরণ। ভাইয়া এই ত্বরণ তো এক কাঠামোর সাপেক্ষে আরেক কাঠামোর না, এই ত্বরণ হচ্ছে পাখির ত্বরণ বা ঘটনার ত্বরণ। ঠিক আছে, ক্লিয়ার? ঘটনার ত্বরণ থাকতে পারবে। আচ্ছা, এখন আমরা যেমন ঠিক এক্স ওয়াই জেড এর সাথে রিলেশনশিপ এস্টাবলিশ করছি এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইমের, তেমনি আমরা এখন চাই এই রিলেশনশিপগুলো এস্টাবলিশ করতে ভিএক্স, ভিওয়াই, ভিজেড এর সাথে ভিএক্স প্রাইম, ভিওয়াই প্রাইম, ভিজেড প্রাইমের, এক্স এওয়াই এজেড এর সাথে এক্স প্রাইম, এওয়াই প্রাইম, এজেড প্রাইমের। ঠিক আছে, তো চলো করি। খুবই সহজ, কঠিন কিছু না, খুবই সহজ, কঠিন কিছু না, খালি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করলেই হয়ে যায়। ঠিক আছে, আমরা অলরেডি গ্যালিলিও রূপান্তর সূত্র শিখছি না? গ্যালিলিও রূপান্তর সূত্র শিখছি, এখন আমরা পড়বো গ্যালিলিও বেগের রূপান্তর সূত্র। তো গ্যালিলিও রূপান্তর সূত্রগুলো কি ছিল একটু জাস্ট একটু আগেও লিখছিলাম, আবার লিখি। এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি ছিল? এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ছিল, রাইট? ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু কি ছিল? ওয়াই ছিল। জেড প্রাইম ইজ ইকুয়াল টু কি ছিল? জেড ছিল, তাই না? এন্ড টি প্রাইম ইজ ইকুয়াল টু কি ছিল? টি ছিল। এখন এইগুলাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলেই কিন্তু এগুলো কি অবস্থান, অবস্থানের পরিবর্তনের হার মানেই তো বেগ, তাই না? তো আমরা যদি এগুলোকে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন মানে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তো আমরা চলো করি। এটাকে নিলাম, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি ডি ডি টি অফ এক্স প্রাইম, উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে।
টি কে বালিকার সাপেক্ষে মাপা সময়, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই পাশেও কি সেম জিনিস সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে ডি ডি টি অফ এক্স মাইনাস ভিটি, ঠিক আছে, উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব আমরা। এটা কি বালিকার সাপেক্ষে সময়, এটা কি বালিকার সাপেক্ষে পাখির অবস্থান। তাহলে এই জিনিসটা কি ডিএক্স বাই ডিটি জিনিসটা কি পাখির অবস্থানের পরিবর্তন ডিভাইড বাই পাখির সময়ের পরিবর্তন। তার মানে কি এইটাকে একবারে কি লেখা যায় ভাইয়া ভি এক্স লেখা যায় না, এই জিনিসটা কি একবারে ভি এক্স লেখা যায় কিনা যায়। পাখির এক্স অক্ষ বরাবর বেগ, অবস্থানের পরিবর্তনের হারিত বেগ হিসেবে কাজ করে, তাই না। আচ্ছা ঝামেলাটা বাঁধে কোথায় জানো, ঝামেলাটা বাঁধে এই যে এই জায়গাটা। আচ্ছা এটা কিন্তু এক্স প্রাইম। আচ্ছা একটা জিনিস বলে রাখি, সরি আমি এখানে এক্স লিখছি, এটা এক্স প্রাইম। একটা জিনিস বলে রাখি, আমি যেটা ব্যাখ্যা দিয়েছি এটা হচ্ছে এটার সমান সমানের এই পাশেরটা। দেখো এতটুকুটা এটা কি বালিকার সাপেক্ষে মাপা সময়, এটা কি বালিকার সাপেক্ষে পাখির অবস্থান। তাহলে এই দুইটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে আসবে কি ভিএক্স, তাই না। বালিকার সাপেক্ষে অবস্থান, পাখির অবস্থান এবং বালিকার সাপেক্ষে সময়, দুইটাই বালিকার সাপেক্ষে। তাহলে এদেরকে ডিফারেন্সিয়েশন করলে বালিকার সাপেক্ষে অবস্থানের পরিবর্তন পাখির ডিভাইড বাই বালিকার সাপেক্ষে মাপা পাখির সময়ের পরিবর্তন, উড়ার সময়ের পরিবর্তন। তার মানে এটা হয়ে যাবে পাখির এক্স অক্ষ বরাবর বেগ কার সাপেক্ষে বালিকার সাপেক্ষে। বিয়োগ যে এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে না, এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে। এইখানে ডিফারেন্সিয়েশন করতে যখন তুমি গেলা ডিডিটিটাকে ভেতরে পাঠিয়ে দিচ্ছ, যখন ভি ধ্রুবক হিসেবে সামনে চলে আসবে, ভি কি সমবেগ, সমবেগ মানে ধ্রুবক, সমবেগ মানে কি ধ্রুবক, সামনে চলে আসে, এটা একটা ভ্যালু। টি কে ডিফারেন্সিয়েশন করলে ডি ডি টি অফ টি ওটাকে 1 হয়ে যাবে। তাহলে এখানে আর কিছু লিখতে হবে, এখানে একটা গুণ আকারে 1 আছে, এটা লেখা লাগবে, এটা আর লেখা লাগবে না, তাই না। এটা ডান পাশটা হয়ে গেছে, ঠিক আছে। এবার আসো বাম পাশ, বাম পাশে আবার একটা কাহিনী আছে, বাম পাশে একটা কাহিনী আছে। সেই কাহিনীটা কি, এখানে একটা প্রাইম আছে। প্রাইম মানে কি পালকের সাপেক্ষে মাপা অবস্থানের ভ্যালু। টিটা আবার কার সাপেক্ষে মাপা, বালিকার সাপেক্ষে। এই জিনিসটা কি হয়, বালকের সাপেক্ষে মাপা অবস্থানের পরিবর্তন নিলাম লবে, বালিকার সাপেক্ষে মাপা সময়ের পরিবর্তন নিলাম হরে। ভাগ করে বলতে পারবো এটা বালিকার সাপেক্ষে না বালকের সাপেক্ষে বলতে পারবো না। আমার তো যে কোনো একটার সাপেক্ষে নিতে হবে, যে কোনো একটার সাপেক্ষে নিতে হবে। যেহেতু আমাকে বলাই আছে টি আর টি প্রাইম সমান, তাহলে আমি এটার পরের লাইনটাকে কি এইভাবে লিখতে পারি ডি ডি টি প্রাইম, কারণ টি আর টি প্রাইম তো অভিন্ন জিনিস। নিচেরটাকে টি প্রাইম বলতে পারি, কেন বলতে পারছি, এই অধিকার আমাকে কে দিল, এই লাইন। টি প্রাইম ইজ ইকুয়াল টু টি লেখার অধিকার আমাকে কে দিছে, এই লাইনটা দিছে। আর এইটা যে এক্স প্রাইম আছে সেই এক্স প্রাইম সে থাকবে। তাহলে আমার এখন কি দাঁড়াইলো, বালকের সাপেক্ষে মাপা অবস্থানের পরিবর্তন, মানে এটা অবস্থান আর ডি এক্স প্রাইম দিলে অবস্থানের পরিবর্তন ডিভাইডেড বাই বালকের সাপেক্ষে মাপা সময়ের পরিবর্তন, ভাগ দিলে হয়ে যাবে কি ভি এক্স প্রাইম, ঠিক আছে। ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কত, ভি এক্স মাইনাস ভি, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি আসছে, ভি এক্স মাইনাস ভি, ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ভি এক্স মাইনাস ভি, এই জিনিসটা চলে আসছে। এটাকে আমরা একটু এইখানে লিখে রাখতেছি, ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ভি এক্স মাইনাস ভি। এটাকে বলা হয় গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র, বাম পাশে প্রাইম ডান পাশে নন প্রাইম, ঠিক আছে। একইভাবে ওয়াই অক্ষ জেড অক্ষর ওপরেও আমরা কি করতে পারবো, ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো চলো করি, একইভাবে করব, হ্যাঁ একইভাবে করব, চলো। দেখো এখন আমরা এইটার সাপেক্ষে যদি এইটা যদি করি, তাহলে আমরা কি লিখব, ডি ডি টি অফ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু কত, ডি ডি টি অফ ওয়াই। সিম্পল, উভয় পক্ষে টি এর সাপেক্ষে। পরের লাইনে আবার একইভাবে এটাকে, যেহেতু আমার টি ইকুয়াল টু টি প্রাইম লেখার অধিকার আছে, কারণ টি ইকুয়াল টু টি প্রাইম সমান, তাহলে আমি এখানে টিটাকে টি প্রাইম লিখে দিছি, এখানে ওয়াই প্রাইম আছে থাকুক ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এটা ডি ডি টি অফ ওয়াই, বালিকার সাপেক্ষে মাপা ভুজের পরিবর্তন হবে আর বালিকার সাপেক্ষে মাপা সময়ের পরিবর্তন হচ্ছে হরে। তাহলে এটা অবস্থানের বালিকার সাপেক্ষে মাপা কোটির পরিবর্তনের হার ইন্ডিকেট করে না। উপরে তো কোটি, কোটির পরিবর্তন, আর নিচে কি সময়, তাহলে কোটির পরিবর্তনের হার। তাহলে একবারে আমরা বলতে পারি বালিকার সাপেক্ষে মাপা পাখিটার ওয়াই অক্ষ বরাবর বেগ।
তাই না, বাকিটার ওয়াই বরাবর বেগ। আর এখানে যেহেতু টি কে টি প্রাইম বলে দিছো, তাহলে এখন এটাও বালকের সাপেক্ষে মাপা কোটির পরিবর্তন ডিভাইড বাই বালকের সাপেক্ষে মাপা সময়ের পরিবর্তন, তার মানে এটাকেও বলতে পারো ভি ওয়াই প্রাইম। তাহলে ভি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু কত আসে, ভি ওয়াই। ভি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু কত আসে, ভি ওয়াই। তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ড ল, এটা হচ্ছে আমার সেকেন্ড ল, ঠিক আছে। ভি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু কত, ভি ওয়াই, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। একইভাবে তুমি যদি এটাও করো সেম আসবে, কোনো পার্থক্য নাই। এটাও যদি করো তুমি দেখবা সেমই পাচ্ছ, হ্যাঁ সেমই পাবা, কোনো পার্থক্য পাবা না। তাহলে এটা আসবে কি, ভি জেড প্রাইম ইজ ইকুয়াল টু কত, ভি জেড, ঠিক আছে। তাহলে এই যে ল তিনটা লিখলাম, ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ভি এক্স মাইনাস ভি, ভি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ভি ওয়াই, ভি জেড প্রাইম ইজ ইকুয়াল টু ভি জেড, এইগুলো হচ্ছে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। এখান থেকেও তোমাকে বলতে পারে বিপরীত গ্যালিলিও বেগের রূপান্তর সূত্র লিখো, বলতেই পারে বিপরীত গ্যালিলিও বেগের রূপান্তর সূত্র লিখো। এগুলো তো শুধু বেগের রূপান্তর সূত্র গ্যালিলিওর, তোমাকে বলছে বিপরীতটা লিখতে। বিপরীতটা লিখতে গেলে টেকনিক সেম আগেরটাই, টেকনিকটার মজাটা হলো এখানেই, এটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়, শুধু গ্যালিলিওর উপর যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়। কি বলছিলাম টেকনিকটা মনে আছে, নন প্রাইম পাইলে প্রাইম লিখবো, প্রাইম পাইলে নন প্রাইম লিখবো, অ্যান্ড ভি পাইলে মাইনাস ভি লিখবো, দ্যাটস ইট। ভি পাইলে মাইনাস ভি লিখবো, ইন্টারচেঞ্জ করবো, ঠিক আছে। তো চলো করি। তাহলে আমার এখানে বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র যখন লিখবো তখন কি লিখবো, ভি এক্স, এটা হচ্ছে বিপরীতটা, ঠিক আছে। তো বিপরীতটা যখন লিখবো তখন কি, ভি এক্স ইজ ইকুয়াল টু কত, ভি এক্স প্রাইম, তারপরে এখানে কি মাইনাস মাইনাস ভি, তার মানে মাইনাস মাইনাস প্লাস ভি হয়ে যাবে, তাই নাকি, বাস শেষ, বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র হাজির হয়ে গেছে, ঠিক আছে। একইভাবে পরের গুলো যদি দেখো, ভি ওয়াই প্রাইম কে ভি ওয়াই লিখবা, ভি ওয়াই কে ভি ওয়াই প্রাইম লিখবা, দ্যাটস ইট। ভি জেড প্রাইম কে ভি জেড লিখবা, ভি জেড কে ভি জেড প্রাইম লিখবা, দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র, কার বেলায়, বেগের বেলায়, ঠিক আছে। খুবই সহজ কিন্তু। এখন তোমাদেরকে একটা মজা দেখাবো, তোমরা যেই সূত্রটা আসলে শিখছো, তোমরা যেই সূত্রটা আসলে শিখছো যে আপেক্ষিক বেগের সূত্র হিসেবে, ওই সূত্রটা কার বলো তো? এই যে একটু আগেও তো করলাম, যার আপেক্ষিক বেগ তার প্রকৃত বেগের মান বিয়োগ যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তার প্রকৃত বেগের মান। আপেক্ষিক বেগ ইজ ইকুয়াল টু, শিখলাম না, এটা কিন্তু আর কেউ না, নান আদার দেন, এই ফর্মুলাটা হচ্ছে এটা। বিশ্বাস করো বা না করো, এইটাও বলতে পারো, এটাও বলতে পারো। কিভাবে করে দেখাবো, করে দেখাবো, করে দেখাই নাকি, করে দেখাই, তাহলে বিশ্বাস হবে যে কিভাবে এটা, ঠিক আছে। এই যে ফর্মুলাটা শিখছো, এই ফর্মুলাটা আসলে এটা, ঠিক আছে। কিভাবে এটা দেখাই, তোমরা এতদিন শিখছো, ম্যাথ করছো, কিন্তু জানতা না আসলে কার ফর্মুলা দিয়ে করছো। এখন তোমরা জানবে এটা আসলে যে ওর বিজ্ঞানী গ্যালিলিওরই ফর্মুলা। আমি একটু কনসেপ্টে যাই, হ্যাঁ, কোথায় ছিলাম, এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে এইটা, এইটা আমরা এখন সলভ করব। কার ল দিয়ে সলভ করব, সেম জিনিসটাই। এই হলুদ গাড়ির সাপেক্ষে কালো গাড়ির আপেক্ষিক বেগ বের করছিলাম না, হলুদ গাড়ির সাপেক্ষে আবারও লিখি, হ্যাঁ, আবারও লিখি আমি, হলুদ এটা বের করব, এটা আমার টার্গেট বের করা, ঠিক আছে। তো তোমাদেরকে বলছিলাম এক একটা জিনিস যখন এক্সপ্লেন করো তখন কয়টা এলিমেন্টস লাগবে, তিনটা। কি কি তিনটা এলিমেন্টস, স্থির এস প্রাইম, এস কাঠামো কোনটা, এস প্রাইম কাঠামো কোনটা, অ্যান্ড দেন ঘটনা কোনটা, তিনটা জিনিস বলছিলাম। এখানে তিনটা জিনিস আছে কিনা বলো, এখানে তিনটা জিনিস আছে কিনা, এখানে তিনটা জিনিস আছে, নাই, বানাইতে হবে। আমার এখানে কোনো স্থির কাঠামো পাচ্ছ, পাচ্ছ কোনো স্থির কাঠামো, পাচ্ছি না, তো কি করণীয়, করণীয় হলো একজনকে চিন্তা করে নিতে হবে। আমার এখানে বালিকা মিসিং নাকি, বালিকা মিসিং মানে এখানে একটা স্থির কাঠামো মিসিং, ধরে নিলাম এই হচ্ছে আমার বালিকাটা, হ্যাঁ,
তার মানে এটা হচ্ছে আমার সেই এস কাঠামো। ও কিন্তু এক্সিস্ট করতো না, ওকে চিন্তা করে নিছি, কল্পনা করে নিছি, আছে। ঠিক আছে, এখন কার জিনিসপাতি বের করি আমরা? ঘটনার জিনিসপাতি বের করি না আমরা? কি তখন যে কাজগুলো করলাম এগুলো কার এক্স বের করতাম, কার ভি এক্স বের করতাম? ঘটনার। বলো তো এখানে আমি কাকে ঘটনা ধরবো, হলুদ গাড়িকে না কালো গাড়িকে? দেখি কারা বুদ্ধিমান আছে। হলুদ গাড়িকে ঘটনা ধরবো না কালো গাড়িকে ঘটনা ধরবো? আমাকে যে প্রশ্ন জানতেছে সেটার উপরে বেস করে। কি জানতে চাইছে, কার জিনিস জানতে চাইছে? কালো গাড়ির। তাহলে আমি ঘটনা কি আমার এখানে? আমার এখানে ঘটনা কি? ঘটনা হচ্ছে এই কালো গাড়ি, এটা হচ্ছে আমার পাখির মতন। তাহলে আমার আরেকটা কাঠামো কি? আরেকটা কাঠামোকে আমি এস কাঠামো বুঝে গেছি, ঘটনা বুঝে গেছি। আরেকটা কাঠামোকে, এই হচ্ছে আমার আরেক কাঠামো, যেটাকে আমি এস প্রাইম কাঠামো বলছি, মানে এটা হচ্ছে আমার সেই বালকটা। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আগে তিনটা জিনিস ঘটনায় আনতে পারছো কিনা, এটা হচ্ছে কাজ হবে সবসময় ম্যাথগুলো, দেখবে এইটাই কাজ। ঠিক আছে, ক্লিয়ার? তিনটা জিনিস আসছে, এস কাঠামো, এস প্রাইম কাঠামো, ঘটনা। এখন আমরা ম্যাথ করতে পারবো। এখন আমরা ম্যাথ করতে পারবো। আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ভি এক্স ইজ ইকুয়াল টু কি ছিল? ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি ছিল? ভি এক্স মাইনাস ভি, এরকম একটা ফর্মুলা ছিল না, তাই না? এরকম একটা ফর্মুলা ছিল। এখন কোনটা ভি এক্স, কোনটা ভি এক্স প্রাইম, কোনটা ভি, এগুলো দেখো। দেখো তো, আমরা এই বালিকা, এই কালো গাড়ির বেগ যেটা মাপছে, এটা কে? এটা কি? এটা কোন চলকটা? বালিকা যদি ঘটনার কিছু মাপে সেটা কি? নন প্রাইম। তার মানে এটা কি? এটা হচ্ছে ভি এক্স না? এটা ভি এক্স কিনা বলো? এটা ভি এক্স কিনা বলো? বালিকা পাখির যেই বেগ মাপে সেটা কি ভি এক্স? রাইট, এটা ভি এক্স। ফাইন। তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু 10। এইটা যখন তুমি লিখতেছো, তুমি বুঝে লেখো বা না বুঝে লেখো, তুমি কোন দিকে প্লাস ধরছো? তুমি বাম দিকে প্লাস ধরে ফেলছো, বাম দিকে প্লাস ধরে ফেলছো। ভি এক্স ইজ ইকুয়াল টু 10 লেখার মানেই হচ্ছে তুমি পজিটিভ 10 লিখছো, মানে বাম দিকে প্লাস ধরছো। ঠিক আছে, ক্লিয়ার? এমন না যে এখানে বাধ্য তুমি ভি এক্স ইকুয়াল মাইনাস 10 লিখতে পারো, তখন তোমার বুঝতে হবে, ম্যাথে খেয়াল রাখতে হবে তুমি ডান দিকে প্লাস ধরছো। ভি এক্স ইকুয়াল 10 লিখছো মানে বাম দিকে প্লাস ধরছো, ভি এক্স ইকুয়াল মাইনাস 10 লিখছো মানে ডান দিকে। এখানে কোনো বাধ্যবাধকতা নাই, এটাই করতে হবে, এটাই করা যাবে না। তুমি প্লাস মাইনাসটা তোমার মতন দিতে পারো, বাট খেয়াল রাখিও যেটাই করো সেটাই যেন মনে থাকে শেষ পর্যন্ত কোনটাকে প্লাস ধরছো। গেল। এখন আসো, এই যে বালকের বেগ, বালকের বেগ 10 মিটার পার সেকেন্ড, এটা কোন চলকটা ভাইয়া? এটা কোন চলকটা? এটা কোন চলক? ভি। এক কাঠামোর সাপেক্ষে আরেক কাঠামো যত বেগে এগিয়ে যায়, এই বালিকা তো স্থির, বা এক কাঠামোর সাপেক্ষে আরেক কাঠামো যত বেগে এগিয়ে যায় সেটা কি? ভি। তাহলে এই ভি ইজ ইকুয়াল টু কত লিখবো? 10 না মাইনাস 10? বলো দেখি, তোমাদের থেকে উত্তরটা আসুক। 10 না মাইনাস 10? মাইনাস 10। কারণ কি? এটা ডান দিক। তুমি যদি ওইটা মাইনাস লিখতে, এটা প্লাস লিখতে হইতো। ঠিক আছে, কোনোটাই ভুল নাই, দুইটাই কারেক্ট। ঠিক আছে, ডান দিক তাই। ঠিক আছে, এখন আসো এখানে ভ্যালু বসানো শুরু করে দাও। ভি এক্স এর জায়গায় ভ্যালু বসাও 10, মাইনাস ভি এর জায়গায় ভ্যালু বসাও মাইনাস 10, আসলো কত? 20। তোমার ম্যাথে প্লাস ধরা হয়েছে কোন দিকে? ডান দিককে। অ্যান্সার আসলো কি? প্লাস। তার মানে সরি, বাম দিককে প্লাস ধরা হয়েছে। তোমার ম্যাথে বাম দিককে প্লাস ধরা হয়েছে, অ্যান্সারও আসছে প্লাস। তার মানে এই ভি এক্স প্রাইমটা আসলে কোন দিকে? বাম দিকে। এই ভি এক্স প্রাইমের মানে কি? ভি এক্স প্রাইমের মানেই তো হলো এই বালক পাখিটার বেগ, অর্থাৎ কালো গাড়ির বেগ কত দেখবে। ঠিক আছে, তাহলে এই যে এই কাজটাই তো করছিলাম একটু আগে আমরা, তাই না? তাহলে এই কাজটা আসলে কার ল দিয়ে করছি? আমরা আসলে করছি গ্যালিলিওর সূত্র। ঠিক আছে, তাহলে আমরা আপেক বৃষ্টি ছাতার যত ম্যাথ করছো সবগুলা ম্যাথের জন্য থ্যাংক ইউ কে পায়? বিজ্ঞানী গ্যালিলিও পায়। ঠিক আছে, কারণ ওনার লই তোমরা ইউজ করছো। ঠিক আছে, বৃষ্টি ছাতার যে কনসেপ্টগুলো যাই পড়ছো। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তো আমরা কিন্তু গ্যালিলিওর সূত্র যে আগেও শিখছি, এটাই কিন্তু বুঝাই দিলাম তোমাদের যে গ্যালিলিওর সূত্র আসলে নতুন না আমাদের জন্য, এটা আমরা পড়ছি। হয়তো সূত্রটা আজকে জানলাম গ্যালিলিওর, কিন্তু পড়া হয়েছে আমাদের আসলে অনেক আগেই, অনেক ম্যাথ করছি, অনেক নাম্বারও পাইছি অনেকে, তাই না? পরীক্ষা গেছে, অনেক নাম্বারও পাইছি। আচ্ছা, তাহলে আমরা এই যে জিনিসগুলা যাই আছে এখানে, হ্যাঁ, সেগুলো কিন্তু সব এখানে টাইপ ফরম্যাটে থাকবে। হ্যাঁ, আজকে আমি বললাম একটু থিওরিটিক্যাল,
থিওরিটিক্যাল, বাট কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া জরুরি। এই কনসেপ্টটা নেক্সট ক্লাসে বুঝবাই না, কিচ্ছু বুঝবা না নেক্সট ক্লাস। হ্যাঁ, আচ্ছা, এরপরে সেই ত্বরণের ব্যাপারে। ত্বরণটা খুবই সহজ যদি তুমি বাকি যা পড়াইছি সেগুলো বুঝে থাকো। হ্যাঁ, তো আমরা তো একটু আগেই দেখলাম ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কত, ভি এক্স মাইনাস ভি, রাইট। ভি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু কত, ভি জেড প্রাইম ইজ ইকুয়াল টু কত, ভি ওয়াই ভি জেড প্রাইম ইজ ইকুয়াল টু কত, ভি জেড। ঠিক আছে, এগুলোকে তুমি যদি ধরে ধরে ডিফারেন্সিয়েশন করো, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলেই তোমার জব ডান, তাহলেই তুমি ত্বরণ পেয়ে যাবা। এটা কি ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে ডিফারেন্সিয়েশন করা যাক। ডিফারেন্সিয়েশন যদি করি এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, বাম পাশে ডি ডি টি অফ ভি এক্স প্রাইম, ডান পাশে কি আসবে, ডি ডি টি অফ ভি এক্স মাইনাস ভি। ডান পাশটা আগে করি। হ্যাঁ, তো ডান পাশে যদি আমি করি, ডান পাশে দেখো ডি ডি টি অফ ভি এক্স, ডি ডি টি অফ ভি এক্স তুমি যদি করো, তাহলে এই অংশটা করলে তোমার একবারে বলে দিতে পারো না, এক্স বালিকার সাপেক্ষে মাপা বেগ হচ্ছে ভি এক্স, বালিকার সাপেক্ষে মাপা সময় হচ্ছে টি। তাহলে বালিকার সাপেক্ষের মাপা বেগকে সময় দিয়ে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, বালিকার সাপেক্ষে মাপা ত্বরণ পাবো। কার ত্বরণ, পাখির ত্বরণ। তাহলে এক্স পেয়ে গেছি, পাখির এক্স অক্ষ বরাবর ত্বরণ কার সাপেক্ষে মাপা, বালিকার সাপেক্ষে মাপা। এবার এই জিনিসটা, এই ডিফারেন্সিয়েশন যখন এটার মধ্যে করবা, খেয়াল রাখিও এটা কি ধ্রুবক রাশি না, এটা কিন্তু এক অক্ষের এক কাঠামোর সাপেক্ষে আরেক কাঠামোর বেগ, যেটা কিনা সমবেগ ছিল, ধ্রুবক মান। একটা ধ্রুবক রাশিকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি আসবে, জিরো আসবে না। একটা ধ্রুবক রাশিকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আসবে সেটা জিরো। তাহলে আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করিও, এটা আসবে জিরো, এটা কি আসবে, জিরো আসবে। ঠিক আছে, তাহলে আমার এই অংশটা ডান। এবার আসো বাম পাশে। বাম পাশে কি আমরা এই যে ডি ডি টি অফ ভি এক্স প্রাইম, এটা বালকের সাপেক্ষে মাপা পাখির এক্স অক্ষ বরাবর বেগ, আর এটা বালকের সাপেক্ষে মাপা, সরি বালিকার সাপেক্ষে মাপা সময়, তাই না, নন প্রাইম যেহেতু, আর এটা প্রাইম যেহেতু বালকের সাপেক্ষে, দুইটা তো ভাগ দেওয়া যায় না, আমার দুইটাকে একই অবজারভারের সাপেক্ষে আনতে হবে আগে। আমি কি করলাম, আমার যেহেতু এর আগেও একটা ল ছিল গ্যালিলিও, টি ইকুয়াল টু টি প্রাইম, ওই লটাকে কাজে লাগাইলাম। এখানে টিটাকে আমি টি প্রাইম দ্বারা প্রতিস্থাপন করে দিলাম, কারণ টি আর টি প্রাইম গ্যালিলিওর সূত্রে একই। তাহলে আমি ডি ডি টি প্রাইম অফ ভি এক্স প্রাইম দিলাম। এখন আমার জিনিসটা ক্লিয়ার, বালকের সাপেক্ষে মাপা বেগের পরিবর্তন, বেগের মান ডিভাইড বাই টি টি প্রাইম, যেটা এটাও বালকের সাপেক্ষে মাপা সময়। তাহলে বালকের সাপেক্ষে মাপা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে কার, বালকের সাপেক্ষে মাপা বেগের। তাহলে বেগকে সময় দিয়ে ডিফারেন্সিয়েশন করলে আমরা সবাই জানি ত্বরণ আসবে। তাহলে এটা হচ্ছে ত্বরণ, যেহেতু বালকের সাপেক্ষে মাপা জিনিসপাতি দিয়ে করছি, তাহলে বালকের সাপেক্ষে মাপা পাখির ত্বরণ। তাহলে এ এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এ এক্স আসছে। এখানে একটা ইন্টারেস্টিং লার্নিং আমরা পাই, খেয়াল করে দেখো, এক্স প্রাইম যখন করছিলাম, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি আসছিল, এক্স মাইনাস ভিটি আসছিল। ভি এক্স প্রাইম যখন করছি, ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি আসছে, ভি এক্স মাইনাস ভি। বাট ত্বরণ যখন করছি, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি আসছে, এ এক্স আসছে। অর্থাৎ বালকের সাপেক্ষে বালিকা এক্স, বালিকার সাপেক্ষে বালক এক্স অক্ষ বরাবর গতিশীল হলে অবস্থানের পরিবর্তন পাচ্ছি ঘটনার, বালক যে অবস্থান বলতেছে বালিকা সেটা বলতেছে না, ডিফারেন্ট বলতেছে। এক্স আর এক্স প্রাইম তো এক জিনিস না, বালক যে বেগ বলতেছে পাখিটার, বালিকা সেটা বলতেছে না, ডিফারেন্ট বলতেছে। বাট ত্বরণে কি কোনো ডিফারেন্স কেউ বলতেছে, ত্বরণে কিন্তু কোনো ডিফারেন্স কেউ বলতেছে না। অর্থাৎ যদিও এক কাঠামোর সাপেক্ষে আর এক কাঠামোর সমবেগে গতিশীল, যদিও তারা অবস্থান এবং বেগে ঘটনার স্থানাঙ্কে বা মানে পরিবর্তন পাচ্ছে, কিন্তু ত্বরণে পরিবর্তন পাচ্ছে না। তাহলে এই জিনিসটাকে বাংলায় এক কথায় কেমনে বলে, ত্বরণের ক্ষেত্রে আপেক্ষিকতা অনুভূত হয় না। বালক যদি বলে পাখিটার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বালিকাও বলবে পাখিটার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ দোনোজন সেম ভ্যালু বলতেছে, কেউ আপেক্ষিকতা অনুভব করতেছে না, মানে পার্থক্য অনুভব করতেছে না। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। অবস্থানের বেলায়, বেগের বেলায় পার্থক্য পরিলক্ষিত হয়, বালক একটা মাপ বলে, বালিকা আরেকটা মাপ বলে। বাট ত্বরণের বেলায় এটা কিন্তু পরিলক্ষিত হয় না। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এ এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এ এক্স আসছে। এখন তুমি বাকিগুলো যদি করো, হ্যাঁ বাকিগুলোও করে ফেলি, চলো বাকিগুলোও করে ফেলি।
দেখো এরপরে এটাকে যদি আমি করি, হ্যাঁ এটাকে করলে এ পাশে কি লিখবো, ডি ডি টি অফ ভি ওয়াই প্রাইম, এখানে কি লিখবো, ডি ডি টি অফ ভি ওয়াই। ঠিক আছে, এখন এই পাশে যদি ডিফারেন্সিয়েশন আমি করি, ডিফারেন্সিয়েশন করলে দেখাই যাচ্ছে এটা হয়ে যাবে এ ওয়াই, বেগকে সময় দ্বারা ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ আসবে, ওয়াই অক্ষ বরাবর পাখির ত্বরণ পেয়ে যাব, কারণ ওয়াই অক্ষ বরাবর বেগ যেহেতু নিছি, আর দোনোটাই বালিকার সাপেক্ষে ছিল, টিটাও ভিওয়াইটাও, তাই বালিকার সাপেক্ষে পাখির ত্বরণ পাইলাম। কোন অক্ষ বরাবর পাখির ত্বরণ পাইলাম, ওয়াই অক্ষ বরাবর পাখির ত্বরণ পাইলাম। এখানে যখন করতে যাব তখন আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা কি, টিটাকে টি প্রাইম বানাই নিতে হবে, কারণ টি ইকুয়াল টু টি প্রাইম দেওয়া আছে সেখানে। তাহলে সুবিধাটা হলো এখন দোনোটা রাশি বালকের সাপেক্ষে হলো, এটাও বালকের সাপেক্ষে মাপা পাখির ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, এটাও বালকের সাপেক্ষে মাপা পাখির সময়। এই দুটোকে যখন ডিফারেন্সিয়েশন আমি করব, ডিফারেন্সিয়েশন করলে আমার কি চলে আসবে, এ ওয়াই প্রাইম চলে আসবে, অর্থাৎ বালকের সাপেক্ষে মাপা পাখিটার ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তাহলে এ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এ ওয়াই। ঠিক আছে, এ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এ ওয়াই। ঠিক আছে, একইভাবে এ জেড প্রাইম ইজ ইকুয়াল টু এ জেড করে দেখতে পারো, সেম ভাবে সেম আসবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র, গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। ঠিক আছে, তাহলে ত্বরণের ক্ষেত্রে কিন্তু কোনো কেউ মানে পার্থক্য পায় না, আগে যাই একটা এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল বালকের সাপেক্ষে বালিকা, বালিকার সাপেক্ষে বালকটা, এক্স অক্ষ বরাবর পাখির অবস্থান বেগে পার্থক্য পাইতো, বাট ত্বরণের বেলায় তো অ্যাজ ইট ইজ সেম পাচ্ছে দুজন। বিপরীতটাও চাইতে পারি, তোমাকে বলতে পারি বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্রটা কি ত্বরণের বেলায়, কি টেকনিক, সেই একই টেকনিক, নন প্রাইমকে প্রাইম দ্বারা এবং প্রাইমকে নন প্রাইম দ্বারা প্রতিস্থাপন করে দিব, ভি কে পাইলে মাইনাস ভি লিখে দিব, বাস এতটুকু মাথায় রাখলেই কাজ হয়ে যাবে। এখানে তাহলে আমার কি আসবে বিপরীতটা, এ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স প্রাইম, তাই না, এ এক্স প্রাইম পাইছি, এক্স লিখছি, এ এক্স পাইছি, এক্স প্রাইম লিখে দিছি, এ ওয়াই ইজ ইকুয়াল টু এ ওয়াই প্রাইম, এ জেড ইজ ইকুয়াল টু এ জেড প্রাইম। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? একদম। ভাইয়া এটা সরাসরি ডিডিটি প্রাইম নিতে পারতাম না? না, আমার তো উভয় পক্ষে একই, এমন তো করা যায় না যে ডান পাশে 3 দিয়ে ভাগ করব, বাম পাশে 4 দিয়ে ভাগ করব, ফার্স্ট লাইন এটা করতে পারবো না। আমরা প্রথমে বললাম যে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এই লাইনটা লিখছি, এরপরে কি করছি, টি ইকুয়াল টু যেহেতু টি প্রাইম তাই এটা বসাইতে পারছি। ঠিক আছে, বুঝতে পারছো? কিন্তু ডিফারেন্সিয়েশন যখন করবা উভয় পক্ষে টি অথবা টি প্রাইম এভাবে না লিখে টি দ্বারা ডিফারেন্সিয়েশন এভাবে লিখছি। ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে আমার কি গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র, আর এইটা কি বিপরীত গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। এগুলো কিন্তু এমসিকিউতেও আসে, নিচের কোনটি গ্যালিলিও রূপান্তর সূত্র, নিচের কোনটি বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র, 1 2 3 রোমান চিহ্ন 1 ও 2 2 ও 3 এরকম আসবে, এবং জ্ঞানমূলক অনুধাবনেও আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা বুঝছি কিনা? ঠিক আছে, এই জিনিসগুলো সবই এখানে টাইপ ভার্সন পাবে। তাহলে আজকের পড়ার সামারি হলো এই পেজটা বলতে পারো। হ্যাঁ, আমরা গ্যালিলিও রূপান্তর সূত্র শিখছি, যেখানে প্রাইম থেকে নন প্রাইম বের করা, নন প্রাইম থেকে প্রাইম বের করা হয়, বাম পাশে প্রাইমগুলা। বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র, যেখানে প্রাইম থেকে নন প্রাইম বের করা হয়, বাম পাশে নন প্রাইমগুলা। ঠিক আছে, এন্ড টেকনিক শিখছি প্রাইম পেলে নন প্রাইম দিয়ে, মানে একটা এই পার্টটা যদি মুখস্থ কেউ রাখে, এই পার্টটা তার আর মনে রাখতে হয় না, এইখান থেকে সে এখানে বের যাইতে পারবে খালি এই টেকনিকটা মাথায় রাখলে। ওই যে প্রাইমকে নন প্রাইম দ্বারা এবং নন প্রাইমকে প্রাইম দ্বারা প্রতিস্থাপন করা জানলেই, আর লাস্টে ভি কে মাইনাস ভি দ্বারা প্রতিস্থাপন করা জানলেই, এইটা মুখস্থ করলে এটা সে বাইর করতে পারবে। তো পরীক্ষা হলে যে কোনো একটা সাইড মনে রাখলেই হবে। ঠিক আছে, যে কোনো একটা সাইড মনে রাখলেই হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ফাইন। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, ছোট্টখাট্ট একটা হোমওয়ার্ক থাকবে, ছোট্টখাট্ট একটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস, এই পেজটা পড়ে যাই, ছোট্ট একটা জিনিস আছে, এটা সহজ, এটা জাস্ট গ্যালিলিও রূপান্তর একটা প্রয়োগ আর কি, দ্যাটস ইট, আর কিছু না। আজকের ক্লাসের একদম একটা কৌতূহল ইয়া করে দিয়ে যাব, জাস্ট আর কিছু না। দেখো, এখানে বালিকাটা আছে, এখানে বালকটা আছে, এই সূত্রগুলো তো আমাদের সবই পড়া সূত্র। এতক্ষণ পর্যন্ত ঘটনা ছিল কে, পাখি, এখন ঘটনা হিসেবে আছে একটা টর্চ লাইট, আর কিছু না, পার্থক্য আর কিছু না। একটা টর্চ লাইট আছে, এই টর্চ লাইটটা বালক চাপ দিয়ে জ্বালাইলো। টর্চ লাইটটা জ্বালানোর অর্থ হচ্ছে টর্চ লাইট থেকে আলো সি বেগে সামনের দিকে এগিয়ে গেছে, তাই না? এখন তুমি যদি বালককে প্রশ্ন করো
এই বালক, আলোর বেগ কত? তোমার হাতে টর্চ লাইটের যে আলোটা বের হইছে সেই আলোর বেগ কত? বালক উত্তর দিবে সেই আলোর বেগ হচ্ছে সি। বালক ঘটনার বেগ যা বলে সেটা কি, ভিএক্স নাকি ভিএক্স প্রাইম? ভিএক্স প্রাইম না? বালক ঘটনার বেগ যা দ্বারা বলে সেটা কি ভিএক্স প্রাইম? তাহলে বালক যদি বলে আলোর বেগ সি, তাহলে ভিএক্স প্রাইম হচ্ছে সি। এখন একই জিনিস যদি বালিকার থেকে জানতে চাও যে বালিকা, এই আলোর, বালকের হাতে যে আলোটা আছে সেই আলোর কত বেগে যাচ্ছে, বালিকা যেই উত্তরটা দিবে সেটা কি, এটা হচ্ছে ভিএক্স। তার মানে ভিএক্সটা বের করে যদি করি, যে কোনো একটা সূত্র, এটা দিয়ে যাও, এটা দিয়ে যাই ধরো, হ্যাঁ এটা দিয়ে যাও, ওটা দিয়ে করলেও হবে। তো এটা যদি যাই, এটাতে যাই যদি করো, তাহলে কি আসবে? ভিএক্স ইজ ইকুয়াল টু ভিএক্স প্রাইম প্লাস ভি। তাহলে ভিএক্স প্রাইমের জায়গায় সি, যেহেতু ভিএক্স প্রাইম বালক বলে দিছে, বালকের সাপেক্ষে আলোর বেগ সি, সি প্লাস বালকের বেগ ধরে নিলাম ভি ছিল, তাহলে ভিএক্স কত আসছে? ভিএক্স হচ্ছে সি প্লাস ভি। তার মানে গ্যালিলিও রূপান্তর সূত্রেও কিন্তু ওই ঝামেলাটা রয়ে যায়। কি ঝামেলা? যে এক কাঠামোর মানুষ যদি, এক কাঠামোর অবজারভার যদি আলোর বেগকে সি দেখে, আরেক কাঠামোর মানুষ আলোর বেগকে সি এর বেশি বা কম দেখতে পারে। আমি যেমন এখানে দেখাচ্ছি যে বালক যদি আলোর বেগকে সি দেখে, বালিকা আলোর বেগকে সি প্লাস ভি দেখতেছে। কি দেখতেছে? সি প্লাস ভি দেখতেছে। অ্যাকর্ডিং টু হুম? অ্যাকর্ডিং টু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ল। তো এই জিনিসটাই আজকের মানে জাস্ট এন্ডিং লাইন, যে গ্যালিলিও রূপান্তর সূত্র আসলে আলোর বেগ এক একজন এক একটা দেখবে অ্যাকর্ডিং টু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ল। এখন তোমাদের যে হোমওয়ার্কটা দিব, সেই হোমওয়ার্কটা হলো, লিখো সবাই হোমওয়ার্কটা। তোমরা সবাই একটা ভিডিও দেখবা, মাইকেলসন ও মোরলের এক্সপেরিমেন্ট, মোরলে বানানটা মারলেও লেখে কয়েক জায়গায়, এক্সপেরিমেন্ট। এটা আমার ভিডিওটাই দেখবা, আমি একটা অ্যানিমেশন দিয়ে ভিডিও বানায় রাখছি, একটা অ্যানিমেশন দিয়ে ভিডিও আমারই বানানো আছে, মাইকেলসন ও মোরলের এক্সপেরিমেন্টের একটা ভিডিও আছে। এই এক্সপেরিমেন্টের ভিডিও দেখবে অ্যারাউন্ড 40 to 45 মিনিট। এটাই তোমাদের হোমওয়ার্ক, ওই ভিডিওটা দেখাই তোমাদের হোমওয়ার্ক, আর কিছু না। এই ভিডিওটা কেন হোমওয়ার্ক হিসেবেই দিলাম, কেন ক্লাসে নিলাম না, কারণ এই ভিডিওটা আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম 2 দিন 2.5 দিন খালি এই ভিডিওটার মানে এই কনসেপ্টটা বোঝার পেছনে স্পেন্ড করছি। এরপরে আমি অনেক লার্নিং করছি, তারপরে আমি একদম আমার যে জিস্ট যা পড়ছি সবগুলোর জিস্ট ওই 45 মিনিটের ভিডিও দিয়েছি এক। অ্যান্ড ওই ভিডিওটার কোনো পরীক্ষার মধ্যে প্রয়োগ নাই, মানে তুমি বোঝার জন্য ফ্যান্টাস্টিক, অনেক ডেপ কনসেপ্ট, বাট এটার কোনো মানে প্রয়োগ নেই। ইনফ্যাক্ট তুমি কোনো জায়গায় দেখবা না এটা পড়াচ্ছে। তারপরে আমি ওই ভিডিওটা বানায় রাখছি একবার ওইভাবেই, যেন এই ভিডিওটা রিকমেন্ড করে দিতে পারি। এই ভিডিওটার তুমি যদি জাস্ট কনসেপ্টটা মানে নর্মালি কি হয়, কি লাগবে এই চ্যাপ্টারে, এই ভিডিওটার থেকে আসলে লাগবে জাস্ট লাস্টের 2টা লাইন। ওই 2টা লাইন ধরো নেক্সট ক্লাসেই আমার শুরুর পড়া দিয়ে শুরু করবো এটা। কিন্তু ওই ভিডিওটা দেখলে তোমার বেসিক্যালি মানে থিঙ্কিং ক্যাপাবিলিটিটা অনেকবার। তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম এটা, যদি কলেজে পরীক্ষা টরীক্ষা না থাকে, ইয়ার ফাইনাল টাইনাল না থাকে, তাহলে আরেকটা জিনিস দেখবে, ইন্টারস্টেলার মুভিটা দেখবা, ঠিক আছে? তাহলে ইন্টারস্টেলার মুভিটা দেখবা অ্যান্ড মাইকেলসন মোরলের এক্সপেরিমেন্টটা, ওই ভিডিওটা দেখবা। ওই ভিডিওটা কোথায় পাবা? এই ভিডিওটা পাবা হচ্ছে, আমি তোমাদের আপলোড দিয়ে দিব ফার্স্ট অফ অল, এই যেই গ্রুপটাতে আসো সেই গ্রুপটাতে। তারপরও বলে রাখি, ইউটিউবে যাবা, আমার 10 মিনিট স্কুলে নেওয়া অনেক আগের ভিডিও, বাট ওভাবেই করে রাখছি যেন হচ্ছে এটা অ্যানিমেশন দিয়ে খুবই পারফেক্টলি বোঝানো যায়। কারণ আমি যতগুলা ভিডিও দেখছি বাইরের দেশ বা অন্যান্য দেশে, কোনোটাতেই এত ক্লিয়ারলি আমি বুঝতে পারিনি আর কি, ঠিক আছে? অপার সশ্রমের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অংশে যাবা, প্লেলিস্ট অংশে যে ফিজিক্স সেকেন্ড পেপারে যাবা, ফিজিক্স সেকেন্ড পেপারে যাওয়ার পরে তারপরে তুমি আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স চ্যাপ্টারটাতে যাবা, 2 নাম্বার বা 3 নাম্বার ভিডিওটাতে টাইটেল দেওয়া আছে মাইকেলসন মোরলের এক্সপেরিমেন্ট, হ্যাঁ? তো এরপরে তুমি এই ভিডিওটা পাবা, ঠিক আছে? ক্লিয়ার? তো এই 2টা কাজ তোমরা করে ফেলবা। এই 2টা কাজ করে ফেলে পরশুদিনই মনে হয় তোমাদের সাথে আমার আবার ক্লাস আছে। তো পরশুদিন কিন্তু ওই ভিডিওটা জানা থাকলে তোমার জন্য অনেক কিছুই ক্লিয়ার লাগবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তো এই ভিডিওটা তোমাদের হোম টাস্ক।
হ্যাঁ, এই ভিডিওটার কোনো পরীক্ষামূলক প্রয়োগ নাই, এই মুভিটারও কোনো পরীক্ষামূলক প্রয়োগ নাই, জাস্ট তোমার কিউরিওসিটিটা বাড়ানোর জন্যই এই ভিডিওটা দেওয়া এবং এই মুভিটা দেখতে বলা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।